মাসিক ম্যাগাজিন ফিনটেকের সম্মানিত পাঠক, সাবস্ক্রাইবার, আমাদের ফেসবুক পেজে যারা যুক্ত আছেন এবং আমাদের ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতাদের আমন্ত্রণ জানাচ্ছি। ফিনটেক ম্যাগাজিনের সাপ্তাহিক আয়োজন দেশের অর্থনীতি, বাণিজ্য ও প্রযুক্তি খাতে ভবিষ্যৎ কোন দিকে শীর্ষক ফিনটেক ফেসবুক লাইভ আলোচনা অনুষ্ঠানের ৮ম পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত। যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন এবং আমাদের সাথে যুক্ত আছেন, আপনারা নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। এই শুভ কামনায় শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। আজ আমাদের মাঝে অতিথি হয়ে এসেছেন বাংলাদেশের সফল উদ্যোক্তা তথা প্রযুক্তি খাতের অত্যন্ত পরিচিত মুখ সোনিয়া বশির কবির। শুরুতেই তার ব্যাপারে দু একটি কথা না বললেই নয়। তিনি সেন্ট ফ্রান্সিস জোসেফ এবং ভিকারুন্নেসা নুন থেকে ক্যামব্রিজ ও উচ্চ মাধ্যমিক শেষ করে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। তিনি ক্যালিফোর্নিয়ার স্টেট ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর অফ সায়েন্স এবং সান্টা ক্লারা ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন। তিনি তার জীবনের ২০ বছর সময় সিলিকন ভ্যালিতে সফলতার সাথে কাজ করেছেন। সেখানে তিনি কাজ করেছেন সান মাইক্রোসিস্টেমস এবং ওরাকলের মতো টেক জায়ান্ট কোম্পানিতে। তিনি দেশে ফিরে আমরা টেকনোলজিস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। কাজ করেছেন মাইক্রোসফটের ডিরেক্টর বিজনেস ডেভেলপমেন্ট সাউথ ইস্ট এশিয়া রিজিয়নে। তিনি পরবর্তীতে মাইক্রোসফট বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ডেল কম্পিউটারের কান্ট্রি ম্যানেজার হিসেবে কাজ করেছেন। বাংলা লিংক এবং এফবিসিসিআই এর মতো বড় প্রতিষ্ঠানের অ্যাডভাইজার হিসেবে তিনি কাজ করছেন। এছাড়াও অনেক অনেক প্রতিষ্ঠানে তিনি কাজ করেছেন। তিনি প্রতিষ্ঠা করেছেন সোনিয়া বশির কবির টেক ভেঞ্চার্স এবং সোনিয়া বশির কবির ফাউন্ডেশন। তো আমি খুব ছোট করে ভূমিকা দিলাম। আপার ব্যাপারে আসলে বলার অনেক কিছু আছে, এত কিছু নিশ্চয়ই বলার দরকার পড়ে না, কারণ আমাদের আজকে দর্শক যারা আছেন, আমাদের যারা পাঠক আছেন, সবাই তাকে খুব ভালো করে চিনেন। যেহেতু ফিনটেক টেকনোলজি মাইন্ডেড এবং টেকনোলজি রিলেটেড যেসব পাঠক আছেন তারাই ফিনটেক বেশি করে থাকেন, তো সেক্ষেত্রে উনি তাদের কাছে খুব পরিচিত মুখ। সোনিয়া আপা, আপনাকে স্বাগতম আমাদের এই ফেসবুক লাইভ অনুষ্ঠানে। একই সাথে আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাদের সাথে কাটানোর জন্য। থ্যাংক ইউ আজম ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। ফিনটেককে অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আপা কেমন আছেন আপনি? আসলে এই দুর্যোগের সময়ে চারদিকে একটা করোনার ভীতিকর একটা অবস্থা। আমরা যে ভীতি শুরু হয়েছে মার্চের, বাংলাদেশের যেটা শুরু হয়েছে মার্চের মাঝামাঝিতে, চায়নাতে শুরু হয়েছিল গত নভেম্বরে। তো এরপর থেকে আমরা প্রথম দিকে কিন্তু এক ধরনের কিছুটা ভয়, কিছুটা সংশয়, আবার কিছুটা মনে আশারও সঞ্চার হয়েছিল যে আমাদেরকে হয়তো সেভাবে কাবু করতে পারবে না। কিন্তু এখন যে সিচুয়েশনটা দাঁড়িয়েছে, এখন দেখা যাচ্ছে আমাদের জন্য মারাত্মক একটা ভয়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে, বিশ্বের বিভিন্ন সংস্থা যেটা আগ থেকে ভবিষ্যৎবাণী করছিল যে বাংলাদেশে ক্যাজুয়ালিটির হার অনেক বাড়তে পারে, এরকম সেরকম হতে পারে, আমরা কিন্তু আস্তে আস্তে সেদিকে যাচ্ছি। তো এই অবস্থায় আপা কেমন আছেন? আমি, আপনি সবাই যেরকম আছেন আমিও সেরকম আছি। এখন বিষয়টা হলো যে ভয় পেলে হবে না, আমাদের ভয়কে জয় করতে হবে, কিন্তু আমাদের অনেক সচেতন থাকতে হবে। এখন যেহেতু সবাই জানে যে এই মাসটা আমরা একটু রাইজ দেখছি, কেসগুলা বাড়ছে, অফিসগুলা খুলছে, তো স্প্রেডের খুব ভয় আছে। তো এখন এই মুহূর্তে আমাদের সবার খুবই দরকার যে সচেতন থাকা, কিন্তু মনের সাহসটা হারাতে পারবো না। আমরা কিভাবে এগিয়ে যেতে পারি এটা চিন্তা করতে হবে, এই প্ল্যানিংটা করতে হবে। তো আপা আজকে কেমন ছিলেন? আজকে আপনার আজকে শুক্রবারে আমরা আপনাকে আমাদের এই সাপ্তাহিক আড্ডায় আনার জন্য আসলে কিছু অবজারভেশন থাকে, রিজার্ভেশন থাকে, নিজের পারিবারিক কিছু রিজার্ভেশন থাকে, তারপরেও আপনি আমাদেরকে সময় দিচ্ছেন এবং আমাদের যারা পাঠক আছে, আমাদের দর্শক আছে, তারা আপনাকে পেয়েছে, সেজন্য আমরা এর আগে আমি কৃতজ্ঞতা প্রকাশ করেছি। তারপরেও
এটা খুব ছোট হয়ে যায়। তো আমরা আজকের যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি, আলোচনার বিষয়বস্তু আমরা এর আগে বলে দিচ্ছি যে আমাদের বাংলাদেশের এই কোভিড এর যে অবস্থা, এই পরিস্থিতিতে দেশের অর্থনীতি, বাণিজ্য এবং প্রযুক্তি খাতের ভবিষ্যৎটা ঠিক কোন দিকে যাচ্ছে, আমরা এখন কোথায়, এতদিন কোথায় ছিলাম, এখন কোথায় আছি, এবং এই কোভিড পরবর্তী পরিস্থিতিতে বিশ্ব কোথায় যাবে, আমরা কোথায় যাব এবং আমাদের কোথায় যাওয়া উচিত, এই বিষয়গুলো নিয়ে আজকে আসলে আমাদের আলোচনা। তো আমি প্রথমেই যে প্রশ্নটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে করোনাকালীন পরিস্থিতিতে টেকনোলজি সেক্টরে একটা নেতিবাচক প্রভাব পড়েছে। শুধু টেকনোলজি না, আমাদের ওভারঅল বিজনেসে, আমাদের ব্যাংকিং, আমাদের ট্রান্সপোর্টেশন, আমাদের ট্যুরিজম, আমাদের ইন্ডাস্ট্রি, প্রত্যেকটা সেক্টরেই কিন্তু আমাদের এই নেতিবাচক প্রভাবটা পড়েছে। তো এটা থেকে পরিত্রাণের জন্য আমরা কি করতে পারি, আমরা কিভাবে এই সমস্যা থেকে সম্ভাবনার দিকে যেতে পারি, আমি আপনার কাছ থেকে প্রথমে এই নিয়ে কিছু শুনতে চাচ্ছি। জি, প্রথমে আমি এটা বলবো যে এই যে আমাদের এখন যতগুলো সমস্যা হচ্ছে, এটা শুধু বাংলাদেশে কিন্তু হচ্ছে না, এটা পৃথিবীতে প্রত্যেক দেশে হচ্ছে। সুপার পাওয়ার বলেন, লিস্ট ডেভেলপড কান্ট্রি বলেন, যাই বলেন না কেন, একই প্রবলেম, সবারই এই সমস্যা হচ্ছে। তো এখন এটা একদিক দিয়ে এটা হচ্ছে একটা ব্যালেন্সিং আমার মনে হয়, কারণ এটা একটা রিসেট। এটা সবাই যেভাবে প্রবলেম ফেস করছে, রিসেট করার জন্য এখন আমাদের কোনো ডিসঅ্যাডভান্টেজ কেউ নাই। বাংলাদেশ এই করোনা ভাইরাস 2019 সার্ফেস করার আগে বাংলাদেশ খুব ভালো অবস্থায় ছিল, আমাদের জিডিপি এক্সপেক্টেড টু গ্রো ছিল at 8%। তো এখন আমাদের এই করোনা রিসেটের জন্য আমাদের একটু গ্রোথটা হয়তো এফেক্ট কমে যাবে, যেটা সবাই প্রিডিক্ট করছে, আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক। তো এটা স্বাভাবিক, এটা শুধু আমাদের না, এটা সবারই কমবে। কিন্তু আমরা বাউন্স ব্যাক করার কথা 2021-এ। তো 2020টা সবার জন্য একটু একটু ডিফিকাল্ট যাবে, বাট 2021-এ আমরা সবাই এখান থেকে বাউন্স ব্যাক করবো। তো বাংলাদেশের জিডিপি আবার যদি 8%-এ আসে, আমার মনে হয়, আমি বাংলাদেশ নিয়ে যদি বলি, এই মুহূর্তে আমাদের জিডিপি 275 বিলিয়ন। আমরা 2030-তে যদি স্টেডি স্টেটে থাকি 7% গ্রোথ, আমরা $750 বিলিয়ন একটা ইকোনমি হতে পারি। দ্যাট ইজ হিউজ। সেখানে সম্ভাবনার কোনো সীমাই নাই। সো আমি এই মুহূর্তে আমরা সবাই একটু একটু সেটব্যাক হয়েছে, একটু খারাপ লাগছে, কিন্তু লং টার্ম ফিউচার ইজ ভেরি পজিটিভ। আমরা দেখতে পাচ্ছি আপনি ইকোনমির জিডিপির যে কথাটা বললেন, ওয়ার্ল্ড জিডিপি যেটা বললেন, সেটা হচ্ছে আমাদের অ্যাডভান্স ইকোনমির যে কান্ট্রি গুলো আছে এগুলা সব কিন্তু মাইনাসের দিকে, এক্সেপ্ট আমাদের সাউথ ইস্ট এশিয়া, আমাদের বাংলাদেশ, ইন্ডিয়াতে 1.9% জিডিপি গ্রোথ এক্সপেক্ট করা হচ্ছে, তারপরে আমাদের 2%। কিন্তু অন্য সবারই, আমি বড় বড় কান্ট্রি গুলার, আমেরিকার, ইউরোপের কান্ট্রি গুলা, ইউরোপীয় ইউনিয়নের সবগুলো কান্ট্রি কিন্তু নেগেটিভে আছে। তো এটা আমার মনে হয় আমাদের জন্য একটা ভালো দিক, যে আমরা নেগেটিভ থেকে আবার পজিটিভে আসতে হবে না। আমরা পজিটিভ থেকে হয়তো একটু কমে গিয়েছি, আমরা আবার আগের জায়গায় ফেরত যাব, এবং এটা নিশ্চয়ই লম্বা সময় ধরে এই সমস্যাটা থাকবে না, আমরা নিশ্চয়ই এটা ওভারকাম করব। তো আমরা আরেকটা বিষয় যেটা এখন ভাবছি, আমরা সবাই ঘর থেকে কাজ করছি, আমরা নিরাপত্তার জন্য, আমাদের সেফটির জন্য, আমাদের হেলথের জন্য আমরা ঘর থেকে কাজ করছি। এটা আমাদের নতুন কর্মপদ্ধতি, এবং এটা আসলে করোনার কারণে আসলে আমাদের কিন্তু এই প্ল্যানটা কখনো ছিল না। আমরা এইভাবে ঘর থেকে, উন্নত বিশ্বে কিন্তু ঘর থেকে কিছু কিছু জায়গা আছে যেখানে সপ্তাহে একদিন মানুষ ঘর থেকে কাজ করে, এটা প্ল্যানেরই অংশ, বিজনেস কন্টিনিউশন প্ল্যানের অংশ। তো আমাদের এখানে কিন্তু এই প্র্যাকটিসটা ছিল না। কিছু আমাদের যারা টেকনোলজি লাইনে যারা কাজ করে, আমাদের ডেভেলপাররা বেসিক্যালি, ওরা যেরকম সারাক্ষণ কাজ করতে হয়, অনেক সময় ওদের টাইমিং এর কোনো ইস্যু থাকে না, ওরা লম্বা সময় ধরে কাজ করে, ওদের কনভিনিয়েন্ট মতো কাজ করে, তারা ঘরে বসে কাজ করে। কিন্তু এছাড়া আমরা যারা অফিসে কাজ করি, আমরা কিন্তু ঘরে বসে অফিস করি না, আমরা অফিসে এসেই কাজ করি। তো এই যে পরিবর্তিত যে পরিস্থিতি, এটা কি এই আমাদের এখন যেটা চলছে, আমরা ঘরে বসে কাজ করছি, আমরা ব্যাংকাররা ঘরে বসে কাজ করছে, আমাদের অন্যান্য সেক্টরে আমাদের টেলকো যারা আছে তারা ঘরে বসে কাজ করছে, বেসিক্যালি আইটি ড্রিভেন ইনফ্রাস্ট্রাকচার যাদের খুব ভালো, যেসব প্রতিষ্ঠানগুলো, তারা এই ঘরে বসে কাজ করার যে সুবিধাটা সেটা নিতে পারছে। সবাই হয়তো পারছে না। তো এইটার যে কন্টিনিউশনটা, আমাদের এই অবস্থাটা যদি স্বাভাবিক হয়ে যায়, এটা কি কন্টিনিউশন থাকবে কিনা, বা থাকা উচিত বলে আপনি মনে করেন কিনা? জি, আমি একটু বলবো যে আমাদের ডিজিটাল ট্রান্সফরমেশন যেটা হয়েছে করোনা ভাইরাস হওয়ার পরে, যে বাংলাদেশে ডিজিটাল ট্রান্সফরমেশন যেটা 2 বা 3 বছর লাগতো হতে, ওটা 2 বা 3 মাসে হয়ে গেছে। আমরা অনেক কিছুতে এরিয়াতে দেখেছি যে আমরা অনলাইন এডুকেশন পাচ্ছি,
আমরা অনলাইন ডক্টর পেশেন্ট কনসালটেশন দেখছি। সো যেগুলো এরিয়াতে আমরা কোনোদিন ভাবিনি যে ডিজিটাল ট্রান্সফরমেশন আসবে, কারণ ওটা 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 ভেরি ভেরি ট্রেডিশনাল ইন্ডাস্ট্রিজ, এডুকেশন এন্ড হেলথ। গ্লোবালি কিন্তু বাংলাদেশ ইজ অ্যাকচুয়ালি এট এক্সাম্পল স্টেট, কারণ আমাদের সরকারি স্কুলগুলা কলেজগুলো এখন ডিজিটালি যাচ্ছে। সো আমার মনে হয় কিছু কিছু জিনিস ভালোর দিকে গিয়েছে, স্পেশালি ডিজিটাল ট্রান্সফরমেশন। তো এখন এটা কি কন্টিনিউ করা উচিত কিনা, আমার মনে হয় একটা হাইব্রিড মডেল আসবে ব্যালেন্স। অনেক সময় আমি একটা ছোট এক্সাম্পল দিই, আপনারা ব্যাংকাররা সব মতিঝিলে থাকেন, আমাদের অফিস যাদের এখানে গুলশানে, আমাদের একদিন সারাদিন লাগে সেক্রেটারিয়েট আর মতিঝিল, মানে গভর্নমেন্ট অফিস আর ব্যাংকে গেলে একদিন মতিঝিলে গেল, কিন্তু 1 ঘন্টার মিটিং। এখন কিন্তু দেখেন দিনে আমরা অনেক কিছু, আমাদের এফিসিয়েন্সি, আমাদের প্রোডাক্টিভিটি বেড়ে গেছে, কারণ আমাদের ওই যে ট্রাভেল কমিউট টাইমটা কমে গেছে, আমরা কাজ করতে পারছি। সো কিছু কিছু ভালো দিক এসেছে। ব্যাংকের আগে বোর্ড মিটিং এ একটা রিকোয়ারমেন্ট ছিল যে সব ডিরেক্টর ফিজিক্যালি প্রেজেন্ট হতে হবে, এখন কিন্তু ওটা রিল্যাক্স হয়েছে। তারপরে আপনার এডুকেশন, ইউজিসি পারমিশন দিয়েছে অনলাইন এডুকেশন ইউনিভার্সিটি গুলা করতে পারে। সো অনেক কিছু কিন্তু পলিসির চেঞ্জ হয়ে একটু অ্যাডাপটিভ হয়েছে, যেটা আমার মনে হয় এফিসিয়েন্সি আর প্রোডাক্টিভিটি বাড়াবে। ফেস টু ফেস মিটিং এর কোনো মানে মর্যাদা আলাদা, সব মানে কিছু কিছু সময় ওটা লাগবেই, কিন্তু সব সময় লাগে না। ওটা কিন্তু আমরা জাতি হিসাবে শিখেছি, মেনেছি, আর আমরা ওটাকে মানে ওটা অনেক ভালোভাবে ব্যবহার করে এগিয়ে যাচ্ছি। তো আমার মনে হয় একটা হাইব্রিড মডেলে আসা দরকার, যে আমরা যখন দেখেছি যে ডিজিটাল ট্রান্সফরমেশনে আমরা রিমোট ওয়ার্ক করতে পারি, আর যখন দরকার হয়, যখন আমাদের লকডাউন, এখন তো খুলেছে, ব্যাংকাররা আপনারা যাচ্ছেন, আমরাও বের হব, তখন আমরা একটা ব্যালেন্সিং করব। বাট এটা খুব দরকার ছিল যে সবাইকে জানা যে প্রযুক্তি দিয়ে মানুষ কিন্তু এফিসিয়েন্সি বাড়তে পারে, যেটা এখন হয়েছে। আপা, আমি আরেকটা জিনিস একটু আপনার সাথে শেয়ার করি, যে এই যে আজকে আমরা এই করোনার কারণে আমরা ঘরে বন্দি হয়ে গেছি, তারপরে কিন্তু আমরা যে ওয়ার্ক এট হোম যেটা আমরা শুরু করেছি, আমাদের দেশে কিন্তু এরকম অবস্থা কিন্তু এর আগেও এসেছে। আমি অন্যভাবে যদি আমার দর্শকরা যদি না নেয় আর কি, এটা হচ্ছে আমাদের যে পলিটিক্যাল আনরেস্ট, যেটা এখন নেই কিন্তু একসময় কিন্তু এটা ছিল, পলিটিক্যাল আনরেস্ট ছিল অনেক। তো সেই পলিটিক্যাল আনরেস্টের সময় কিন্তু আমরা অফিস যেতে পারতাম, অফিস যেতে কিন্তু অনেক প্রতিবন্ধকতা তৈরি হতো, ইনসিকিউরিটি কাজ করতো। তো তখনও কিন্তু আমরা এটা করতে পারতাম। তো তখন আমরা কেন করিনি, আর এখন কেন করেছি? এটা কি তখন প্রযুক্তি ওই লেভেলে যায়নি সেজন্য, নাকি এখন এইটা আপনি কিভাবে দেখবেন বা কিভাবে মনে করেন? আমি বলবো যে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা যখন ডিজিটাল বাংলাদেশ ভিশন 2021 ওই প্ল্যানটা রোল আউট করেন, তারপরে আমাদের আইসিটি মিনিস্টার পলক ভাই, অনেক কিছু কাজ করা হয়েছে, যেটা পলিসি লেভেলে হয়েছে, এক্সিকিউশন লেভেলে হয়েছে, আমরা রেডি হয়েছি, আমাদের ইন্টারনেট কানেক্টিভিটি বেড়েছে, সবার হাতে ডিভাইস এসেছে, সবার বাসায় ইন্টারনেট, সবার বাসায় একটা মানে হঠাৎ করে তো ওয়ার্ক ফ্রম হোম করা যায় না, তাই না? ওয়ার্ক ফ্রম হোম করার জন্য আপনাকে একটা ইউ নিড টু হ্যাভ এ মিনি অফিস সেট আপ এট ইয়োর হোম। ওটা হয়তো সবসময় রেডি ছিল না, কিন্তু দেশ হিসাবে, জাতি হিসাবে এখন আমরা অনেকই প্রফেশনালরা এটাতে রেডি আছি বলে আমরা এটা সম্ভব হয়েছে। কিন্তু ইট ওয়াজ দ্য ভিশন অফ দ্য প্রাইম মিনিস্টার যে আমরা মানে ডিজিটাল ট্রান্সফরমেশন যেটা আমরা করব। সো ওটাই রোল আউট হয়ে এখন আজকে এই অবস্থায় এসেছে। জি, তার মানে আমি বলতে চাচ্ছি, তার মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন ছিল, আমাদের দেশের যে স্বপ্ন ছিল যে ডিজিটাল বাংলাদেশ, তো ডিজিটাল বাংলাদেশ কিছুটা পরিণত অবস্থায় এসেছে বলে আজকে আমরা এই সুবিধাটা নিতে পারছি। অবশ্যই যদি এটা না হতো তাহলে হয়তো আমরা পিছিয়ে থাকতাম। আমাদের ইকোনমির যে জিডিপির গ্রোথ যে 2% ধরা হচ্ছে, হয়তো দেখা গেল যে ওইটার মধ্যে কিন্তু আরো মানে ঋণাত্মক একটা প্রভাব কিন্তু পড়তো, যদি আমরা এত দূর যদি অ্যাডভান্স না থাকতাম। যে আমি আরো একটু বলতে চাই যে আপনি যদি আমাদের পাশে দুটো দেশই দেখেন, মানে যারা আমরা এক ছিলাম এক সময়, ইন্ডিয়া আর পাকিস্তান, ওইগুলো দেশের তুলনায় আমরা কিন্তু অনেক এগিয়ে আছি, জিডিপি বলেন, ডিজিটাল ট্রান্সফরমেশন বলেন। সো ডেফিনেটলি বাংলাদেশ ডিজার্ভ সাম গুড ক্রেডিট আমাদের লিডারশিপে, যে আমরা ডিজিটাল টেকনোলজিকে নিয়ে আমরা যে কাজ করেছি, এটা রেজাল্ট এখন দেখা যাচ্ছে। আপা, আমি একটু আপনার একটা ইস্যু নিয়ে আসছি, আপনার ক্যারিয়ারের একটা অংশ নিয়ে। সেটা হচ্ছে আপনি এসবিকে টেক ভেঞ্চার নামে গত বছর একটি কোম্পানি শুরু করেছেন। এই সম্পর্কে জানতে চাই, এইটার কাজ কি, কিভাবে এটা কাজ করে, বা আমাদের যারা আইটি সেক্টর উদ্যোক্তা আছে বা আইটি সেক্টর নিয়ে যারা কাজ করছে তাদের জন্য আপনি কিছু করছেন কিনা, বা এটা কোনোভাবে তাদের হেল্পে আসতে পারে কিনা, এই ইনফরমেশন গুলো একটু যদি শেয়ার করতেন। জি, তো আমি না
থাকতে আমি স্টার্টআপ গুলাতে অনেক ইন্টারেস্ট নিয়েছি, আর আমি এঞ্জেল ইনভেস্টর হিসাবে গত 3-4 বছর থেকে স্টার্টআপ গুলাকে ফান্ডিং করেছি, যে অনেকগুলো যেগুলো আমার পছন্দ হয়েছে, তো সব টেক স্টার্টআপ। তখন আর আমি তখন মাইক্রোসফট যখন চিন্তা করেছি ছাড়বো, তখন আমি চিন্তা করেছি যে আমার নেক্সট প্রফেশনটা কি হবে। আই ওয়ান্টেড টু ফলো মাই প্যাশন। তো আমার প্যাশন হচ্ছে দুটা জিনিস, একটা হচ্ছে যে আমি স্টার্টআপ ইকোসিস্টেমকে স্ট্রং করব। আমি সিলিকন ভ্যালিতে থেকেছি, ওখানে আমি দেখেছি ভেঞ্চার ক্যাপিটালের সাথে কাজ করেছি, আমি স্টার্টআপ ইকোসিস্টেম কিভাবে ফ্রম $0 to $1 billion ভ্যালুয়েশনে যেতে পারে ওটা দেখেছি। আমার খুবই স্বপ্ন ছিল যে ওরকমই কিছু আমি বাংলাদেশে আনবো। সো ওই সুযোগটা আমি এখন পেয়েছি। সো এসবিকে টেক ভেঞ্চার্স ইজ এ ফান্ড, ইট ইজ এ ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড যেটা স্টার্টআপ গুলাকে ফান্ডিং দেয়। এই মুহূর্তে আমি নিজে অনেকগুলো স্টার্টআপের সাথে জড়িত আছি, আর আমার ইচ্ছা এদেরকে বাইরে ইনভেস্টরদের সাথে আমি কিভাবে ব্রিজ করে ওদের স্কেল করে ওদেরকে ফান্ডিং এনে দিতে পারি, ওটা আমার ইচ্ছা। আরেকটা হচ্ছে আমার এসবিকে ফাউন্ডেশন, যেটা আমার নট ফর প্রফিট। ওখানে আমার ইচ্ছা এম্পাওয়ারিং রুরাল কমিউনিটিস, মহিলা মানে আর তরুণ তরুণীদেরকে উইথ টেকনোলজি। সো কারণ আমাদের অ্যাক্সেস টু টেকনোলজি যদি আমি না দিতে পারি গ্রামে গঞ্জে, ডিস্ট্রিক্ট সাব ডিস্ট্রিক্ট লেভেলে, তাহলে আমি প্রযুক্তি ওদেরকে কিভাবে দিব। সো আমার স্বপ্ন টু ডেমোক্রেটাইজ টেকনোলজি, এটার মানে যে প্রত্যেক মানুষের হাতে যাতে প্রযুক্তি পৌঁছে দিতে পারি, কারণ আমার মনে হয় টেকনোলজি উইল চেঞ্জ দ্য কান্ট্রি। এক্স্যাক্টলি আমরা আপনাকে সাধুবাদ জানাই, এবং আমরা আপনার জন্য শুভকামনা থাকলো আমাদের আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে, যে আপনি যেন আরো এফিশিয়েন্টলি এই কাজটা করতে পারেন, যেটা আপনার স্বপ্ন ছিল। আপনি 20 বছর সিলিকন ভ্যালিতে কাজ করেছেন, সেটা নিশ্চয়ই আপনাকে প্রভাবিত করেছে নিজের দেশে এরকম একটা কিছু উদ্যোগ নেওয়ার জন্য। সোনিয়া আপা, আপনি আমরা ভেঞ্চার ক্যাপিটাল নিয়ে কথা বলছিলাম। ভেঞ্চার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ল্যান্ডস্কেপের বড় কোনো পরিবর্তন আসতে পারে কি, বা কি ধরনের পরিবর্তন আসতে পারে বলে আপনার মনে হয়? এখন আমার মনে হয় যে বাংলাদেশে আমি যখন সিলিকন ভ্যালিতে কাজ করেছি, ওখানে না ভেঞ্চার ক্যাপিটাল ইন্ডাস্ট্রি ইজ ভেরি ম্যাচিওর। মানুষ ওখানে এসেছেন, আর এটা শুরু হয় কিভাবে, যখন হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল বলে যে যাদের অনেক টাকা আছে, ওরা ব্যাংকে ওই টাকা না রেখে ওরা একটা গ্যাম্বল করে বা ওরা রিস্ক নেয়, যে ঠিক আছে আমি ব্যাংকে টাকা না দিয়ে আমি স্টার্টআপ গুলাকে টাকা দিলাম। স্টার্টআপের সাকসেস রেট হচ্ছে 1:10। সো 10টায় ফান্ডিং করলে একটা চান্স আছে যে খুব ভালো করবে। সো ইউ হেজ ইউর বেট। সো ভেঞ্চার ক্যাপিটাল ওইভাবেই শুরু হয়, যে যাদের অনেক টাকা আছে ওরা শুরু করে দিয়ে, তারপর ওরা যখন দেখে সাকসেস হচ্ছে ওটাকে ফর্মালাইজ করে ভিসি ফান্ডিং হয়। বাংলাদেশে ওটা এখন জাস্ট শুরু হয়েছে, ওটা এখনো মানে লোকালি আমরা অনেকে আছি যারা এটাতে কাজ করি, যারা আমরা ফান্ডিং দিচ্ছি, কিন্তু এখনো আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা হয়নি যে বাইরের মানুষ বাংলাদেশে এসে ফান্ডিং করবে। কারণ আমাদের কিছু পলিসি কাজ করতে হবে, রিপ্যাট্রিয়েশন অফ ফান্ড বলে, কারণ যে ইনভেস্ট করবে ও তো চাবে ওর যত প্রফিট আছে ও ফেরত নিয়ে যাবে, দেশ থেকে বাইরে যাবে ওটা, তাই না? যে ওটা 3 বছর হোক। সেই প্রসেসটা আমাদের এখান থেকে খুব আসলে ইজি না, আসলে এখনো গভর্নমেন্ট লেভেলে কিছু কাজ করার আছে। আমাদের একটা জিনিস খুব ভালো হয়েছে যে স্টার্টআপ যে ফিভার যেটা বলে, ওটা কিন্তু আমাদের দেশে স্প্রেড হয়ে গেছে। সবাই জানে স্টার্টআপ কি, সব উদ্যোক্তা হতে চায়, সবাই স্বপ্ন দেখছে। এটা একটা ভালো জিনিস। এটা নিয়ে পরে আমি একটু কমেন্ট করব যে সবাই কিন্তু উদ্যোক্তা হতে পারে না, এটা মানুষের মাথায় রাখতে হবে। যে ঘুম থেকে উঠে একটা কম্পিটিশন জিতেই যে আমি উদ্যোক্তা হব, এটা ভুল ধারণা। মানুষের জানতে হবে যে ডু আই হ্যাভ দ্য ডিএনএ। সো ভেঞ্চার ক্যাপিটাল, এটাই আমার উত্তর আপনার কাছে, যে বাংলাদেশে ইট ইজ জাস্ট মানে আসছে, কিন্তু যেভাবে আসার কথা ওই স্পিডে এখনো হয়নি। ওকে, তাহলে আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। আর আমরা আমাদের জি, এটা কখন আসবে জানেন? যখন আমাদের স্টার্টআপ গুলা দেশে অনেক সফল হবে, তাই না? যখন বাইরে থেকে মানুষ দেখবে যারে বাংলাদেশে এই স্টার্টআপটা শুরু হলো 3-4 বছর আগে, এখনো এত ভালো করছে, পৃথিবীর অন্য দেশে গিয়ে অপারেট করছে, আমিও তো ওখানে থাকতে চাই। মানে আমাদেরকে তো ওদেরকে টেনে আনার জন্য আমাদের সফলতা দেখাতে হবে। জি জি। আপা, আপনি বর্তমানে বাংলা লিংক আইপিডিসি তে বোর্ড অফ ডিরেক্টর হিসেবে আছেন এবং এফবিসিসিআই তে অ্যাডভাইজার হিসেবে আছেন। এই মহামারী পরিস্থিতিতে এসব জায়গাগুলোতে কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে? পদক্ষেপ বলতে দু ধরনের পদক্ষেপ। একটা হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস ডেভেলপমেন্টের ক্ষেত্রে, বা তারা যে সমস্ত কাজ করছে তার কাজগুলো কিভাবে করছে, এবং এই তাদের যে কাজের ক্ষেত্রে যে সীমাবদ্ধতা তৈরি হয়েছে এই কোভিড পরিস্থিতির কারণে, তো এই সীমাবদ্ধতার ক্ষেত্রে এই ঘাটতি পূরণের কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আপনি মনে করেন?
এখন দুটা তো কমপ্লিটলি ডিফারেন্ট ইন্ডাস্ট্রি। হ্যাঁ, আগে আমি একটু আইপিডিসি বলি, which is a নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট। সো ওখানেও ওনারা যথেষ্ট আগে এমপ্লয়ি সেফটি নিয়ে ওনারা কাজ করছেন, মিনিমাল যত লোক রেখে অফিসটা খোলা যায় করছেন। আমাদের ফার্স্ট এজিএম কিন্তু অনলাইন হয়েছে। আমার মনে হয় আবার এই যে আইপিডিসি কিন্তু ওয়ার্ক এট হোমের ক্ষেত্রে কিন্তু মানে ফার্স্ট ইনিশিয়েটিভ মানে ওরাই নিয়েছে, আমি যেটা যতদূর জানি আর কি, এবং তাদের সেটআপটা সবচেয়ে ভালো অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায়। ইভেন কি আমাদের ব্যাংকের চাইতেও নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের মধ্যে আইপিডিসি কিন্তু এই জায়গায় এগিয়ে আছে, অনেকটা এগিয়ে আছে এই জায়গাটা। জি, আইপিডিসি আমাদের খুব ডাইনামিক এমডি আছেন মোমিন ভাই, আর আমাদের বোর্ডও খুবই প্রোগ্রেসিভ। সো আমরা সবাই সাপোর্ট করেছে যে ওয়ার্ক ফ্রম হোম হবে, কারণ এমপ্লয়ি সেফটি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। কিন্তু ব্যবসার দিকে যদি বলি, যদিও আমরা এজিএম অনলাইন করেছি, কাস্টমার যখন রিকোয়েস্ট করে তখন একটু প্রবলেম হয়ে যায়, কারণ কাস্টমার তো চাচ্ছে যে লোন দেওয়া হোক বা বিজনেস, ওটাতে একটু স্লো হবে, কারণ প্রসেসটা তো মানে সব ক্ষেত্রে, শুধু আইপিটিসি না, একটু স্লো নেশন ওয়াইড হয়েছে, বিজনেস স্লো হয়েছে। তাও কিন্তু আমরা অনেক এগিয়ে আছি। বাংলালিংক ইজ এ ডিফারেন্ট ইন্ডাস্ট্রি। অবভিয়াসলি এই ইন্ডাস্ট্রি একটা হিট নিয়েছে, কারণ ভয়েস কল, আপনার টপ আপ যেটা বলেন, মানুষ সব দেশে চলে গেছে, ওই ভয়েস কিন্তু ড্রপ করেছে, আমরা দেখছি ডেটা বাড়ছে। হ্যাঁ, তো ওইখানে কিন্তু ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে। আমাদের বোর্ড মিটিং, যে ফার্স্ট বোর্ড মিটিং আমি অ্যাটেন্ড করলাম, পৃথিবীর অনেক জায়গা থেকে আসছে, ওটাও কিন্তু ভার্চুয়ালি সব হয়েছে। তো আমার মনে হয় সবাই এই নিউ নর্মালটাকে এমব্রেস করছে, আর আমরা সবাই চেষ্টা করছি যে বাসা থেকে বসে কত প্রোডাক্টিভিটি করা যায়। সো এই দুই অর্গানাইজেশন ডেফিনেটলি ওয়ার্ক ফ্রম হোম অনেক এনকারেজ করেছে। এমপ্লয়ি সেফটি ইজ ফার্স্ট, এই মেসেজটা দেওয়া হয়েছে। আর এফবিসিসিআই আমাদের মিটিং গুলা অন ওয়েবিনারে হচ্ছে। আমরা সবাই কিন্তু শিখে গেছি, কারণ এইগুলা ইন্ডাস্ট্রি is not so dependent on face-to-face meetings. এই জন্য এফবিসিসিআই, আইপিডিসি, বাংলালিংক সব আমরা মানে সবাই কাজ করছে, এটা না যে কেউ বন্ধ হয়ে গেছে। হয়তো ব্যবসা একটু স্লো হয়েছে, ওটা কিন্তু হবে, জিডিপি ড্রপ হয়েছে, গ্লোবাল ফিনোমেনন, কিন্তু এমপ্লয়ি সেফটি সব জায়গায় ফার্স্ট প্রায়োরিটি। আর এটা আপনি জানেন যে এবছর সবাইকে বলা হচ্ছে প্লিজ বেঁচে থাকো, if you are alive you have made a profit already. জি জি, এক্স্যাক্টলি। আপনি তো সিলিকন ভ্যালিতে 20 বছর আপনি ছিলেন, সেখানে আপনি পড়াশোনা করেছেন, আপনি কাজ করেছেন। আমি যদি পরিবেশগত দিকটার কথা যদি ভাবি, যে বাংলাদেশের যে এনভায়রনমেন্টটা আছে, হ্যাঁ, বাংলাদেশে তো সিলিকন ভ্যালির মতো এরকম কোনো আলাদা কোনো এন্টিটি নেই, কিন্তু তারপরে ওভারঅল আমাদের যে এনভায়রনমেন্ট যেটা আছে, এটা আইটি সেক্টরে হতে পারে বা নন আইটি সেক্টরে হতে পারে। এখানে আমি যদি এনভায়রনমেন্টের কথা যদি চিন্তা করি, তাহলে পরিবেশগত দিকগুলোর ক্ষেত্রে দেশীয় যে ফিনটেক কোম্পানি আছে সেগুলোর সাথে সিলিকন ভ্যালির যে কোম্পানিগুলো আছে সেগুলোর পার্থক্য কিরকম আর কি? আর আপনি কোন জায়গাটাতে কাজ করতে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, বা আপনার মনে হয় যে কম্পারেটিভলি বেটার কোনটা? নিশ্চয়ই সিলিকন ভ্যালি বেটার। তারপর আপনার কাছ থেকে একটু শুনতে চাই। প্রথমে আমি আপনার শেষ স্টেটমেন্ট দিয়ে আমি শুরু করব। সিলিকন ভ্যালি ডেফিনেটলি বেটার না। কারণ বলি আপনাকে, যে আমি তো ওখানে পড়াশোনা করে চাকরি করেছি। একটা দেশ যখন অনেক অ্যাডভান্স হয়ে যায় না, তখন ওখানে কিছু ইমপ্রুভ করাটা অনেক কষ্ট, কারণ ওটা অলরেডি ইজ এট এ ভেরি হাই লেভেল। হ্যাঁ, তো বাংলাদেশে তো ইট ইজ এ মানে একদম খোলা মাঠ, আপনি যেখানে তাকান কিছু না কিছু আছে যেটা আপনি ইমপ্রুভ করতে পারেন। সো আমি বলবো যে আমি 20 বছর সিলিকন ভ্যালি থেকেছি, বাংলাদেশে আমি 2006-তে ফিরে আসলাম, 14 বছর থেকে আছি। এখনো আমার মনে হয় আই এম এক্সাইটেড এভরি ডে, কারণ অনেক কিছু করার আছে। সো মাই ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইজ মাচ মোর রিওয়ার্ডিং ইন বাংলাদেশ অ্যাজ অপোজ টু সিলিকন ভ্যালি। এখন যদি একটু বলি যে একটু ভিন্ন ভাবে উত্তরটা যদি দেই, যে সিলিকন ভ্যালিতে কি ছিল যেটা বাংলাদেশে আমার মনে হয় আসার দরকার, এখানে আমি দুটো জিনিস বলবো। একটা বলবো জেনারেল, যেটা যে প্রসেস, ওখানে না সবাই এভরিথিং ইজ ভেরি প্রসেস সেন্ট্রিক। মানে একটা কোম্পানির এমডি হোক বা একটা কোম্পানির জাস্ট জুনিয়র ম্যানেজার হোক, সবাই একই প্রসেস ফলো করে। আমাদের দেশে ওই ম্যাচুরিটিটা এখন আসে নাই। হয়তো ব্যাংকের ক্ষেত্রে আপনার এসেছে, মাল্টিন্যাশনাল এসেছে, বাট মোস্ট কোম্পানিজ মানে এমডি যদি বলে আজকে এটা এভাবে হবে না, তাহলে ওটা হবে না। আমাদের ওই কালচার থেকে বের হয়ে আসতে হবে যে প্রসেস ইজ ফর এভরিওয়ান, এটা কেউ ভাঙতে পারে না। আর সেকেন্ড আমি বলবো ফিনটেকের পরিপ্রেক্ষিতে আপনি যে প্রশ্নটা করলেন, দ্য ডিফারেন্স ইজ সিলিকন ভ্যালি ওয়াজ দ্য হার্ট অফ ইনোভেশন। ওখানে সবাই
মানে আপনি যদি বলতেন ফিনটেক, ইট মিনস ইটস আ টেক কোম্পানি, ওখানে সফটওয়্যার আইপি ওদের হতো, ওখানে আমরা অন্য আরেকজনের সফটওয়্যার নিয়ে আমরা কোম্পানি চালাইতাম না, রাইট? সো when you are a tech company you own the IP, you don't live off of borrowed সফটওয়্যার, বা আপনি ওটা অন্যের সফটওয়্যার দিয়ে নিজের কোম্পানি চালাচ্ছেন, তাহলে আপনি আসলে করছেনটা কি? Where is your tech component? আপনার ডেভেলপমেন্টটা কোথায়? Exactly. So that is my answer to you. থ্যাংক ইউ আপা। আমরা এবার আপনার সিলিকন ভ্যালিতে যে আপনি সান মাইক্রোসিস্টেম এবং ওরাকলে আপনি 7 বছর কাজ করেছেন, সেখানে আপনার অনেক স্মৃতি আছে, আপনার অনেক প্রিয় মুহূর্ত আছে। আপনি এরকম একটা মজার মুহূর্ত আমাদেরকে, একটা মেমোরি আমাদের সাথে শেয়ার করবেন যেটা আপনার মনে পড়ে এখন। এটা আসলে মজার মেমোরিটা কাজের সাথে কোনো সম্পর্কই নাই। আমি ছোটবেলায় আমি ভলিবল খেলতাম। আমি আবাহনীর জন্য খেলেছি। আপনি স্পোর্টসের সাথে জড়িত আছেন আমরা জানি। তো আমি ভলিবল খেলা খুব পছন্দ করতাম। তো আমি তো 1980s আমি চলে গেলাম, ইন্টারমিডিয়েটের পরে পড়াশোনা হলো, বিয়ে হলো আমেরিকায়। তো আমি অনেক বছর ভলিবল খেলিনি। সো সান মাইক্রোসিস্টেমসে কাজ করতে গিয়ে আমি হঠাৎ করে দেখি এটা 99-এ যে আমাদের নতুন ক্যাম্পাস হয়েছে অফিসের, ওখানে অনেকগুলো ছেলেরা মানে অনেক বড় মাঠে ভলিবল খেলছে। ওটা দেখে আমার খুব ভালো লাগলো, কিন্তু আমার মনটা ছুটে গেছে যে আমিও খেলতে চাই, কিন্তু একটু একটু মনে বাধাও হচ্ছে যে সবই তো ছেলেরা খেলছে, আমি যাই কেমনে বলবো যে আমি খেলতে পারি কিনা। কিন্তু আমি ওই সাহসটা নিয়ে আমি বলেছি ওদের যে আমি কি তোমাদের সাথে খেলতে পারি? তোরা বলেছে শিওর। তারপরে প্রত্যেক ওয়েডনেসডে লাঞ্চ টাইমে 2 ঘন্টা আমরা ভলিবল খেলতাম। আমি অনলি মহিলা ছিলাম, সবই পুরুষ। আর আমরা রোদের মধ্যে মানে প্রত্যেক বুধবার আমি মনে হয় 3-4 বছর খেলেছি। রংটা একটু পুড়েও গেছিল, বাট আই ডিডন্ট কেয়ার। তো আমার সবচেয়ে মানে প্রিয় স্মৃতি এটাই হচ্ছে যে আমি অনেক বছর পর আমি এই ভলিবলটা খেলতে পেরেছি সিলিকন ভ্যালিতে। আরেকটা বিষয় আমরা একটু মিস করেছি, সেটা হচ্ছে আমরা এসবিকে টেক ভেঞ্চার, এটা আপনার কাছ থেকে শুনেছি। আপনার এসবিকে ফাউন্ডেশন আছে, সেটার একটু কাজ নিয়ে যদি একটু বলতেন। এসবিকে ফাউন্ডেশন একটা নট ফর প্রফিট। তো এখানে আমি মানে আমার স্বপ্ন ছিল যে আমি রুরাল যে কমিউনিটি, এখানে আমি আগে একটু বলেছিলাম আপনাকে যে রুরাল কমিউনিটিতে আমি প্রযুক্তি পৌঁছে দিতে চাই নারীদের, তরুণদের সাথে। সো আমি এখানে সিআরআই আছে, সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন, ওনাদের সাথে কাজ করে একটা প্ল্যাটফর্ম আছে ওনাদের ইয়াং বাংলা, ওই পার্টনারশিপে আমরা 64 ডিস্ট্রিক্টে এই মুহূর্তে আমাদের টেকনোলজি হাব আছে। মানে এসবিকে ফাউন্ডেশন থেকে আমরা টেকনোলজি হাব সেট আপ করেছি, যেখানে তরুণীদের হাতে ল্যাপটপ, প্রিন্টার, কপিয়ার, স্ক্যানার, প্রজেক্টর, রাউটার দেওয়া হয়েছে। ওদেরকে আমরা ডিজিটাল লিটারেসি ট্রেনিং দিয়েছি। এখন বিদেশি কোম্পানির সাথে কাজ ওদেরকে কানেক্ট করিয়ে ওদের যাতে মাসে 10,000 টাকা আয় করতে পারে ওই ব্যবস্থা নিচ্ছি। এটা একটা। এসবিকে ফাউন্ডেশন আরো আমরা একটা করেছি উইমেন এম্পাওয়ারমেন্ট নেটওয়ার্ক, যেখানে আমরা চাই যে এই কোভিড-19 যে মহিলাদের চাকরি চলে গেছে, যারা একটু রিমোট অঞ্চলে, বুঝছেন যে যেমন গারো মহিলারা, তারপরে রোহিঙ্গা আছে, রেফিউজি, ট্রাইবাল উমেন আছেন, ওদেরকে আমরা শুধু ত্রাণ দিতে চাই না, কারণ এখন সবাই দিচ্ছে। আমার কাছে ওটা মনে হয় শর্ট টার্ম। আমি চাচ্ছি যাদের চাকরি নাই, যাদের চাকরি চলে গেছে, ওদের তো খাওয়া একটু দিতে হবে, কিন্তু ওদেরকে রিস্কিল করে প্রযুক্তি দিয়ে কোনো কাজ শিখিয়ে তারপরে ওদেরকে বিদেশি কোম্পানির সাথে কানেক্ট করে যে মাসে 10 থেকে 15,000 টাকা আয় করতে পারে, ওই ব্যবস্থা, ওই স্বপ্ন আমি দেখি। সো আল্লাহর রহমতে আমরা সাকসেসফুল হয়েছি। একটা কোম্পানির সাথে আমরা সাইনও করেছি যারা 64 ডিস্ট্রিক্টে ওদেরকে কাজ দিবে। তো এখন আমার ওই স্বপ্নটা আরো বড়, যে আমি 1 লাখ গ্রামে স্বপ্ন দেখি 1 লাখ টেক হাব হবে এসবিকে ফাউন্ডেশনের, আর আমি সব তরুণী আর নারীদেরকে নিয়ে প্রযুক্তি যেতে পৌঁছে দিতে পারি। আপনার এই স্বপ্ন নিশ্চয়ই পূরণ হবে, আমাদের খুব দৃঢ় প্রত্যাশা। আপনি 2 বছর আগে, এটা একটু পার্সোনাল টাইপের প্রশ্ন হয়ে যায়, আপনি কিভাবে নেবেন আমি জানি না। 2 বছর আগে আমাদের ফিনটেকের সাথে একটা ইন্টারভিউতে আপনি বলেছিলেন যে 3 বছরের বেশি আপনি কোনো কোম্পানিতে কাজ করেন না, কিন্তু আবার মাইক্রোসফটের ক্ষেত্রে আপনি বলেছিলেন যে এই জায়গাটা আপনাকে বোর করে না, হ্যাঁ, আপনাকে অন্যভাবে এটা আপনাকে টানে, কিন্তু তারপরে আপনি মাইক্রোসফট ছেড়ে দিলেন। এই ছাড়াছাড়ির পেছনের রহস্যটা কি? ভালো প্রশ্ন জিজ্ঞেস করেছেন। আমার মনে আছে আমি ফিনটেককে এটা বলেছি। সো আমি আরেকটু বলি যে সান মাইক্রোসিস্টেম যে আমি 7 বছর ছিলাম, কিন্তু সান তো আমেরিকান সিলিকন ভ্যালি হেডকোয়ার্টার ছিল, ওদের অনেকগুলো ডিফারেন্ট ডিভিশন ছিল। সো আমি প্রত্যেক 2 বছর চেঞ্জ
করেছি। বাংলাদেশে আমি 3 বছরের বেশি কোথাও থাকিনি। মাইক্রোসফটে এসে ওরা অনেক বুদ্ধিমান কোম্পানি, ওরা আমাকে প্রত্যেক মানে বছরে একটা করে দেশ বাড়িয়ে দিত। সো আমি প্রথমে জয়েন করেছি ম্যানেজিং ডিরেক্টর মাইক্রোসফট বাংলাদেশ। 2 বছরের মধ্যে আমাকে ওরা নেপাল, ভুটান দিয়েছে, লাওস, তারপরে লাস্ট ওরা আমাকে মিয়ানমার দিয়েছে। আমি মাইক্রোসফট 4 বছর যখন শেষ হয় আমি ছাড়তে চেয়েছিলাম, কিন্তু এটা ভিতরের খবর, আজকে শেয়ার করি যেহেতু আপনি পার্সোনাল কোয়েশ্চেন করলেন। আমাকে অনেক বড় একটা রিটেনশন বোনাস দেওয়া হয় যে তুমি আর 1 বছর থাকো। সো আমি বললাম ঠিক আছে আমি 1 বছর থাকবো, কিন্তু তারপর আমাকে বেঁধে রাখতে পারবা না। নো ডলার অ্যামাউন্ট ক্যান বাই মি। আর আমি ওটাই ছিল আমার স্বপ্ন যে আমি ছাড়বো, কারণ আমার মনটা স্টার্ট আপের দিকে আছে, আমার মনটা আমার এসবিকে টেক ভেঞ্চার্স, এসবিকে ফাউন্ডেশন, এটাই আমার ফিউচার, এটাই আমি সারা জীবন করতে চাই। তো আমি আমার প্যাশনটা ফলো করার জন্য মাইক্রোসফটে 5 বছর ছিলাম। 4 বছর আমি ছাড়তে রেডি ছিলাম, কিন্তু দেয়নি বলে আমি আর 1 বছর থেকে ফাইনালি আমি আর কোনো নেগোসিয়েশন মানে টেবিলে যাইনি, বলেছি আমি আর থাকবো না। আসলে যারা স্বপ্ন নিয়ে বাঁচে, স্বপ্নের দিকে যারা ছুটে, এইসব মানুষরা আসলে অন্যের কোম্পানিতে বেশি দিন কাজ করতে পারে না। তাইলে আপনার আজকে যে দুটো প্রতিষ্ঠান, বা আপনি তো অনেক প্রতিষ্ঠানকে আলো করেছেন, অনেক প্রতিষ্ঠানকে আপনি দিয়েছেন আপনার অভিজ্ঞতা, আপনার দক্ষতা, আপনি অনেক প্রতিষ্ঠানকে দিয়েছেন। তো এত প্রতিষ্ঠান কিন্তু ধন্য হতো না যদি আপনি এই একটার পর একটা প্রতিষ্ঠান যদি চেঞ্জ না করতেন। আমরা আমাদের ব্যাংকের চাকরির ক্ষেত্রে বা যে কোনো চাকরির ক্ষেত্রে ইন্টারভিউ বোর্ডে অনেক সময় বলে থাকে যে আপনি এত কেন সুইচ করছেন। এই সুইচ করার পেছনে আমার আমি যখন একসময় ইন্টারভিউ দিতাম, তখন আমি ওইভাবে তার বলা যায় না, কিন্তু আমার মনে মনে হতো এরকম যে আমি যদি সুইচ করে না আসতাম তাহলে তো আপনি এক্সপিরিয়েন্স লোক কোথায় পেতেন। এবং এইভাবেই তো ইন্ডাস্ট্রিটা চলছে। হ্যাঁ, কোনো না কোনো জায়গার এক্সপিরিয়েন্স নিয়ে নতুন জায়গায় মানুষ যাচ্ছে। তো আপনি এটা শেয়ার করেছেন বলেই এতগুলা প্রতিষ্ঠান তৈরি হয়েছে। আপনার অভিজ্ঞতা নিয়ে আপনি নতুন প্রতিষ্ঠান তৈরি করতে পেরেছেন। আপনি অ্যাডভাইজার হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠান এবং ডিরেক্টর হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে আছেন। এটা নিশ্চয়ই অনেকেই আপনাকে এটা প্রশংসার দাবিদার তো বটে, অনেকে আপনাকে জেলাসিও করতে পারে যে উনি এত উপরে উঠে যাচ্ছেন, এত এত ভালো করছেন। আমরা চাই আপনি অনেক বড় হবেন, অনেক ভালো করবেন আপনি, এবং এই প্রত্যাশা আমাদের সবার আছে। কথা বলতে চাই আমি ভাইয়া, যে এখানে কিন্তু আমি নোটিস করেছি আমাদের দেশে একটা কালচার আছে যে মানুষ যখন ঢুকবে একটা কোম্পানিতে ও সারা জীবনই ওখানে থাকবে। এটা কিন্তু এখন যদিও চেঞ্জ হচ্ছে, বাট এই মেন্টালিটি থেকে বের হতে হবে। নোবডি ওনস এনিবডি, তাই না? নিজের কোম্পানি হলে সারা জীবন থাকবো, বাট আমার ইচ্ছা যদি ভালো না লাগে, আমি নতুন জায়গায় যেতে চাই, এখানে এটা বলা উচিত না যে তুমি কেন ছাড়ছো, আমরা কি ভুল করেছি। কেউ কোনো ভুল করেনি, আমার ইচ্ছা ভিন্ন, আমার স্বপ্ন ভিন্ন। তো আমার মনে হয় আমাদের দেশে আমাদের এমপ্লয়ার যারা কোম্পানির মালিক পক্ষ, ওনাদের এটা একটু মাথায় রাখা উচিত যে we should be free, employees should be free to move, তাই না? জি জি, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। মানে একটা বাজে এখানে উপাধি বলা যায়, বাজে একদম কমেন্টস আছে, ফ্লাইং বার্ড বলে অভিহিত করে আমাদের দেশে। উনি তো ফ্লাইং বার্ড, উনি এখান থেকে সেখানে যাচ্ছে। অনেকে এটা পছন্দ করে না, বাট ওনাদের একটু ম্যাচুরিটি আসা উচিত যে ভাই 2-3 বছর একটা মানুষ একই রোলে 3 বছরের বেশি প্রোডাক্টিভ হয় না। কারণ 1 বছর লাগে শিখতে, আরেক বছর আপনি ব্যাক করে চেঞ্জ করলেন, থার্ড বছর থেকে আপনি আরাম পেয়ে গেলেন, তারপরে আপনি আর কাজে হাফ বেলায় আপনি পুরোটা কাজ করতে পারবেন। দ্যাট মিনস ইউ আর নট প্রোডাক্টিভ। সো নিজেকে চ্যালেঞ্জ করে হতে আবার নতুন জায়গায় যাওয়া উচিত। আমি স্টার্টআপ নিয়ে একটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে এরকম যে দেশের যে স্টার্টআপ কোম্পানিগুলো আছে, এই বর্তমান পরিস্থিতির কারণে অনেকগুলো প্রতিষ্ঠানই কিন্তু এক ধরনের টানাপোড়েনের মধ্যে, বিজনেস নিয়ে এক ধরনের টানাপোড়েনের মধ্যে পড়ে গেছে, এবং অনেকগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। তো এ ব্যাপারে তাদের কি কোনো বিকল্প উপায় আছে, বা সরকার কিভাবে সরকারিভাবে কোনো ব্যবস্থা আসলে কি তারা উপকৃত হবে বলে আপনি মনে করেন কিনা? সরকার এখানে এগিয়ে আসতে পারে কিনা? সরকার যেভাবে একটা প্রণোদনা দিয়েছে আমাদের, তো এরকম অনেকগুলো কোম্পানি আছে কিন্তু যেগুলা স্টার্টআপ কোম্পানি কিন্তু এরকম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। তো এই ব্যাপারে আপনি একটু যদি পরামর্শ দিতেন, বা আপনি কি ভাবছেন? জি, এটা ভালো প্রশ্ন করেছেন। আমি না পার্সোনালি বিশ্বাস করি যে there is a difference between private sector and public sector. আমরা হচ্ছি প্রাইভেট সেক্টরের লোক, আমরা প্রাইভেট সেক্টর, গভর্নমেন্ট, পাবলিক সেক্টরের উপর ডিপেন্ডেন্সি থাকা উচিত না। এই প্রণোদনা, এই এড, এই হেল্প, এইগুলা কিন্তু ঠিক না। সবসময় সরকার কি করবে এইটা আমাদের একটা ভোকাবুলারি থেকে সরে যাওয়া উচিত, কারণ আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে।
আর আমি এটা আরেকটা শোতে বলেছিলাম, আজকেও বলবো, যে প্রেসিডেন্ট কেনেডি ছিলেন আমেরিকা, উনি বলেছিলেন, আস্ক নট হোয়াট ইউর কান্ট্রি ক্যান ডু ফর ইউ, আস্ক হোয়াট ইউ ক্যান ডু ফর ইউর কান্ট্রি। সো প্রাইভেট সেক্টরে আমাদের সারাক্ষণ সরকারের কাছে কেঁদে কেটে যাওয়া উচিত না, আমাদের নিজের পায়ে নিজে দাঁড়াইতে হবে। যদি আমি মরবো, আমি মরবো, আমি আবার কিছু করে আমি উঠবো। এখন পৃথিবীতে শুধু বাংলাদেশে না, প্রত্যেক দেশে পৃথিবীতে কিছু কিছু স্টার্ট আপ বাঁচতে পারবে না, দ্যাট ইজ দ্য রিয়ালিটি। এখন এটা তো আমাদের কোভিড হোক বা না হোক, এটা তো একটা রিয়ালিটি এমনিও আছে, সব স্টার্ট আপ বাঁচে না। সো যে বাঁচার ক্ষমতা নাই, যে বাঁচতে পারবে না, ওর তো বাঁচা উচিত না। এটা কিন্তু আমার নিজেরও যদি হয়, আমি একই কথা বলবো যে এক্স্যাক্টলি সক্ষমতা না থাকলে আসলে সার্ভাইভ তো করতে পারবে না, সে একটা বার্ডেন হয়ে যাবে, নোবডি, তাহলে তো আপনাকে ক্যারি করতে হলো। নিজের পায়ে দাঁড়ায় উঠতে হবে। এই প্রণোদনাটা আমি ওপেনলি বলি, আই এম নট এ বিগ ফ্যান অফ দ্যাট। বলছি প্রাইভেট সেক্টর ভাই নিজে যদি করে করতে পারো করো, ইনভেস্টার আনতে পারো আরো, বাট সরকারকে টেনে আনা উচিত না। আমরা সরকারের উপর বার্ডেন হব। আমাদের উচিত এত ভালো করা যে বাংলাদেশকে পৃথিবীর কাছে নিয়ে যাওয়া, যে ওরা বাইরের মানে কোম্পানিগুলো আমাদের স্টার্ট আপের প্রোডাক্ট ইউজ করবে, এটা আমাদের করা উচিত। সো কিছু কিছু স্টার্ট আপ, টু আনসার ইউর কোয়েশ্চেন, will not survive, and that is the fact. ওটাকে কিছু করার নাই। এটা শুধু বাংলাদেশে না, এটা সারা দেশে সারা বিশ্বেই হচ্ছে, সারা বিশ্বে এরকম আছে। আপনি আপা এর আগে যেটা বলেছিলেন যে আমরা মনে করি যে আমি একটা বিজনেস দেখলাম, অন্য কেউ একটা বিজনেস করছে, আমার মনে হয় যে ও করছে তো আমিও তো পারি, আমি উদ্যোক্তা হয়ে গেলাম। ক্যাপাসিটি যদি না থাকে, আমার নলেজ যদি না থাকে, আমার এক্সপার্টাইজ যদি না থাকে, তাহলে আমার মনে হয় সেই জায়গাটার চেষ্টা না করাই উচিত। আর যারা করবে তারা এইভাবে আসলে তাদেরকে আলটিমেটলি একটা সময় সে সার্ভাইভ করতে পারবে না, তাকে বসে যেতে হবে। সেটাই, আমি কয়েকটা উদ্যোক্তার সাথে এটাও কথা বলে দেখেছি, যে আমি তো অনেক ওদের সাথে কথা বলি, যে আপা বিজনেস স্কুলে আমি কম্পিটিশন জিতলাম, আমি এখন একটা অ্যাপ্লাই করেছি একটা ফান্ডের জন্য, আমি 3-4 লাখ টাকা পাইলে 2 বছর করে তারপর আমি চাকরিতে ঢুকে যাব। দ্যাটস নট উদ্যোক্তা। এটা কি উদ্যোক্তা? ও কি কোনোদিন সাকসেসফুল হবে? ওর তো চিন্তাই নাই। সো আমি বলছি, যে উদ্যোক্তা হবে, আমি না খেয়ে না ঘুমিয়ে আমি আমার প্রতিষ্ঠানকে দাঁড় করব, আমার প্রোডাক্টকে আমি দাঁড় করব। সো সবাই উদ্যোক্তা হবে না, সবাই যদি এই স্বপ্ন দেখে তাহলে ক্ষতি হবে। আপনি তো এসবিকে টেক ভেঞ্চার নিয়ে যেটা বললেন আর কি, তো এই সংক্রান্ত আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে কিছুদিন আগে একটা প্রতিবেদনে দেখলাম যে দেশের 50% হার্ডওয়্যার সফটওয়্যার কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে। এই ব্যাপারে বড় বড় ইনভেস্টমেন্ট কোম্পানিগুলো কি উদ্যোগ নিতে পারে বলে আপনি মনে করেন? আর আপনি তো কাজ করছেন এটা নিয়ে, অন্য বড় বড় যে ইনভেস্টমেন্ট কোম্পানি যেগুলো আছে, বড় বড় কোম্পানিগুলো, তারা কি উদ্যোগ নিতে পারে এই সমস্ত ছোট ছোট যে কোম্পানিগুলো আছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার নিয়ে যারা কাজ করছে, তারা যেন বন্ধ না হয়ে যায়, তাদের এই ব্যাপারে বড় কোম্পানি কি ধরনের উদ্যোগ নিতে পারে? দেখেন, আমি হয়তো একটা কন্ট্রোভার্সিয়াল উত্তর দিব, আই ডোন্ট নো এটা সবাই আমার সাথে একমত হবে কিনা, আবার এটা আমার বিশ্বাস যে কোনো কোম্পানি বন্ধ যখন হবে, ও কেন বন্ধ হবে? তো আমি জানতে চাবো যে ভাই, এই কোভিড-19 এর আগে আপনি কেমন ছিলেন? আপনার কি ব্যবসা ছিল? আপনি কি এখন, যারা বলছে যে বিদেশের কোম্পানির সাথে ওরা আউটসোর্সিং করতো, ওই ব্যবসাটা যদি কমে যায়, তাহলে আমি বলবো যে হ্যাঁ, তাহলে কিছু একটা করা দরকার। বাট যাদের রেভিনিউ এমনি ছিল না, এখন কোভিড এসে বন্ধ হবে, ওর তো বন্ধ হওয়া উচিত, তাই না? এখন আমি ওদের নিয়ে কথা বলি, যারা সফটওয়্যার ধরেন এক্সপোর্ট করতো, ওই ইন্ডাস্ট্রিটা সত্যি একটু হিট নিয়েছে, কারণ বিদেশ, এখন তো গ্লোবাল ইকোনমি অনেক শ্রিঙ্ক করেছে, সো এখন মানুষ বাইরে কাজ দিচ্ছে না। ওদেরকে কি করা উচিত, রাইট? তো ওখানে আমি বলবো এটা একটা কঠিন প্রবলেম। ওখানে রিস্কিল, আপস্কিল, অনেকগুলো কোর্স এখন ফ্রি করে দিয়েছে, যারা আগে চার্জ করে নিত, ওদেরকে একটু কষ্ট করতে হবে। এই বছরটা কষ্টের হবে, এটাকে কেউ হেল্প করতে পারবে না। এখন বাঁচার জন্য সবাইকে তো সবাই বাঁচাতে পারে না, আমরা যতটুকু পারি করব, কিন্তু এই মুহূর্তে কোনো স্টার্ট আপ ফান্ডিংও তো পাবে না। এটা একটু এটা মেনে নিতে হবে যে নেক্সট 3 to 6 মান্থসে কিছু হবে না। সো যেই স্টার্ট আপের রানওয়ে নাই, ও পুরো 1 বছর চলতে পারে উইদাউট ইনভেস্টমেন্ট, যার কোনো ব্যবসা নাই, তাদের কিন্তু একটু রিথিঙ্ক করার সময় এসেছে। হার্ডওয়্যার কোম্পানিও সেম বলবো, ইফ দে ওয়ার এক্সপোর্টিং, তাহলে ওদের একটু প্রবলেম হবে, কিন্তু লোকাল যারা সার্ভিস করছিল, লোকাল মার্কেট, ওদের জন্য একটু কঠিন টাইম আসবে। কারণ এখন এটা একটা ফিল্টারিং, এটা একটা রিসেট, ইট ইজ সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। এখানে যারা খুবই ভালো, ওরা নিজেকে হার্ড পিভট বলে, মানে একদম ঘুরায় জেগে যাবে, উঠে যাবে। কিছু কিছু আর অনেকে পারবে না, দিস ইজ এ ফ্যাক্ট, এটাকে মেনে নিতে হবে।
এটা নিয়েই মাথায় রেখেই কাজ শুরু করতে হবে। আপা আরেকটা প্রশ্ন, এটা হচ্ছে এরকম যে বিদেশি সফটওয়্যার গুলো আমাদের দেশে, আমি শুধু ফিনান্সিয়াল সেক্টরে না, সবগুলো ব্যাংকিং সেক্টরে না, অনেকগুলো সেক্টরেই দেখা যাচ্ছে যে বিদেশি সফটওয়্যারের দৌরাত্ম্য কিন্তু এখানে বেশি। আমরা বিদেশি সফটওয়্যার ইউজ করছি, বড় বড় কর্পোরেট হাউস গুলো, বড় বড় প্রতিষ্ঠানগুলো, ব্যাংক গুলো। তো এই যে বিদেশি সফটওয়্যার গুলা বাংলাদেশে যেভাবে রাজত্ব করে যাচ্ছে এবং সে রাজস্ব বাইরে চলে যাচ্ছে, এবং এটার জন্য আমাদের দেশীয় সফটওয়্যার কোম্পানিগুলো যে ব্যবসা করছে বা প্রতিষ্ঠানগুলোর যে প্রোডাক্ট গুলো তৈরি হচ্ছে, সফটওয়্যার গুলো তৈরি হচ্ছে, এটার উপর কি আস্থাহীনতার কারণে আমরা আসলে বাইরের সফটওয়্যার ব্যবহার করছি, নাকি মানে কেন আস্থা রাখতে পারছে না এটার উপর? এটাও একটা ভালো প্রশ্ন জিজ্ঞেস করেছেন। যে আমি এটা একটু একটু 2 স্টেপস ব্যাক যাই। হ্যাঁ, যে এশিয়াতে একটা সার্ভে করা হয়েছিল যে টপ 100 ইউনিভার্সিটিজ, ওখানে বাংলাদেশ আসে নাই। একটাই কারণ ছিল, কারণ আমাদের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফ্যাসিলিটি নাই। সো একটা আমাদের প্রবলেম হয়েছে কি, যে আমাদের তরুণ তরুণীদের অনেক মেধা আছে, ভেরি স্মার্ট এন্ড ইন্টেলিজেন্ট, একাডেমিয়াতে ওরা খুবই ভালো করে, ওদের 5.0 জিপিএ, ওরা সব বুঝে। একাডেমিয়া থেকে যখন ইন্ডাস্ট্রিতে আসে তখন একটা গ্যাপ আছে, ওই যে ফ্রম একাডেমিয়া টু ইন্ডাস্ট্রি যে গ্যাপ, কারণ আমাদের ইউনিভার্সিটিতে আর&ডি ফ্যাসিলিটি নাই। ওরা শুধু টেক্সচুয়াল নলেজ নিয়ে আসছে, হঠাৎ করে ওদেরকে ফেলে দেওয়া হচ্ছে, এন্ড দেন দে আর কম্পিটিং উইথ দ্য বেস্ট অফ দ্য ব্রিড, তাই না? কারণ বিদেশি সফটওয়্যার তৈরি করছে যারা, ওরা কিন্তু অনেক অনেক এক্সপোজার নিয়ে আসছে, ওরা জানে যে একটা কমান্ড, একটা সফটওয়্যার, একটা উদাহরণ দিয়ে, একটা সফটওয়্যার কোড আপনি বুঝবেন ইজ এ কমান্ড, তাই না? এটা আমি যদি খুব ভালো প্রোগ্রামার হই, ওটা আমি 4 লাইনে ওই কোডটা লিখবো। যদি আমি অত ভালো না হই, আমি 15 লাইনে লিখবো। সো কারটা মোর এফিশিয়েন্ট। এখানে দোষ আমি কাকে দিব? আমি তো ওই ছেলের ইন্টেলিজেন্সে, আমাদের দেশের ছেলেদের ইন্টেলিজেন্সে দোষ দিতে পারি না, কারণ ওকে তো আমরা ওই সুযোগ দিই নাই, ওকে আমরা ওই এক্সপোজার দিই নাই। তো যেদিন আমাদের ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড ব্রিচ করবে ফ্রম একাডেমিয়া টু ইন্ডাস্ট্রি, আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে আছি, আমরাও চেষ্টা করছি এখানে একটা আর&ডি ফ্যাসিলিটি আনতে, সফটওয়্যার কোডিং স্কিলস, মানে লেটেস্ট কি, ওগুলো আমাদের ছেলেদের মেয়েদেরকে পৌঁছে দিতে হবে, তখন কিন্তু আমরা কম্পিট করতে পারবো। এই মুহূর্তে আপনি ব্যাংকে আছেন, কেন আস্থা রাখতে পারছেন না? কারণ কোয়ালিটি ইজ এন ইস্যু, এটা তো আমরা উই ক্যানট ডিনাই ইট, উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য ট্রুথ। আমাদের দেশীয় সফটওয়্যার কোয়ালিটি একটু ইস্যু হয় বলে আমরা বিদেশি সফটওয়্যার, আপনি ব্যাংক, তাই না, আপনি টেলকো, আপনারা তো ইউ হ্যাভ জিরো রিডান্ডেন্সি, আপনি তো ফেল করতে পারবেন না। দেশপ্রেম একদিকে, কিন্তু ব্যবসা তো আরেকদিকে। সো আমাদের ছেলেদের মেধা আছে, ওদেরকে একটু এক্সপোজার দিয়ে, আমি যদি বলি কোথাও যদি ইনভেস্ট করতে হয়, এই জায়গায় গভর্নমেন্ট শুড স্পেন্ড মানি, যে এদেরকে ওদের দক্ষতা বাড়িয়ে, ওরা যাতে বিদেশিরা যেরকম প্রোগ্রামিং করে ওই লেভেলে এসে, তখন আমাদের ডিপেন্ডেন্সিটা কমবে। এখনো সরকার মনে হয় এটা লবিংও করা হচ্ছে যে প্রত্যেক টেন্ডারে যে কিছু পার্সেন্টেজ ফিক্স করে দেওয়া উচিত যে লোকাল সফটওয়্যার পাবে। দ্যাট ইজ এ গুড স্টেপ, যে অ্যাটলিস্ট এক্সপোজারটা দিল। একটু ভুলভ্রান্তি হতেই পারে, শিশু প্রথমে এসেই তো দৌড়ায় না, কোলে নিতে হয়, হামাগুড়ি দেয়, হাত ধরে হাঁটে, তারপরে দৌড়ায়। তো ওই স্টেপটা তো আমাদেরকে দিতে হবে, তাই না? আমরা উই আর ইয়াং কান্ট্রি। আসলে এই গ্লোবালাইজেশনের যুগে আসলে আমি যেটা মনে করি আর কি, গ্লোবালাইজেশনের যুগে কাউকে আমি একটা ভৌগোলিক সীমারেখায় এক ধরনের রেস্ট্রিকশন দিয়ে আসলে কোনো বিজনেস যে টিকিয়ে রাখবো, সেটা আসলে সম্ভব না। কোয়ালিটি দিয়ে আসলে টিকে থাকতে হবে। তো কোয়ালিটি, আমার মনে হয় ব্যাপারটা আসলে বিজনেস না, ব্যাপারের পিছনে কোয়ালিটি রয়ে গেছে। কোয়ালিটির জন্যই আসলে মানুষ রিলাই করতে পারছে না, বা ওইখানে আমরা হয়তো বিশ্বস্ততার যে জায়গাটা সেটা এখনো তৈরি করতে পারিনি, কনফিডেন্স লেভেলটা ওইভাবে তৈরি করতে পারিনি, সেটা একটা ব্যাপার। আপা একবার আরেকটা প্রশ্ন আমি আপনার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে আমাদের একজন ভিউয়ার এরকম একটা প্রশ্ন করেছে যে কোভিড এর পর এই পৃথিবীতে কি কোনো বড় ধরনের পরিবর্তন দেখা যাবে বলে আপনি মনে করেন? মানে কিছু পরিবর্তন অলরেডি আমরা দেখা শুরু করেছি, কিন্তু বড় ধরনের কোনো পরিবর্তন আমাদের লাইফস্টাইলে, আমি যেটা মনে করি আমাদের এই যে কোনো ধরনের বাজে সিচুয়েশনে, আমাদের ডিজাস্টার বলি আমরা এই ধরনের, বা প্যান্ডেমিক সিচুয়েশনে যেটা হয় সেটা হচ্ছে আমাদের অনেক ধরনের অপরচুনিটিও তৈরি হয় আমাদের মধ্যে। সেটা হচ্ছে আমাদের লার্নিং অপরচুনিটি তৈরি হয়, আমাদের ডিফারেন্ট থিঙ্কিং অপরচুনিটি তৈরি হয়, আমাদের বিজনেস অপরচুনিটি তৈরি হয়, আমাদের লাইফস্টাইল ডেভেলপমেন্ট অপরচুনিটি তৈরি হয়, আমাদের লিডারশিপ অপরচুনিটি তৈরি হয়। এই ধরনের অনেক ধরনের অপরচুনিটি তৈরি হয় এই ডিজাস্টার থেকে।
তো আমাদের দেশে বা বিশ্বে, পৃথিবীতে বড় ধরনের কি ধরনের পরিবর্তন হতে পারে এবং আমাদের দেশে এই কোভিড পরবর্তী পরিস্থিতিতে কি ধরনের পরিবর্তন আসতে পারে বলে আপনি মনে করেন? আমার মনে হয় আমি এই প্রশ্নের উত্তর দুই ভাবে দিব। একটা হচ্ছে যে পার্সোনাল লাইফে মানুষের যে একটা পরিবর্তন আসবে, ওটা হচ্ছে আমরা সবাই বাসাতে মানে বসে আমরা একটু ওয়েস্টার্ন কালচার যেভাবে আছে না, যে ওদের কিন্তু ডিপেন্ডেন্সি অন হাউস হোল্ড হেল্প, ডিপেন্ডেন্সি অন ইকোসিস্টেমটা নাই, সবাই বেশ ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে। আমার মনে হয় প্রথমে আমরা সবাই এটা শিখেছি, কারণ যাদের বাসায় পার্ট টাইম হেল্প ছিল, ড্রাইভার ছিল, আমরা সবাই ছেড়ে ছুড়ে আমরা নিজেরা করে দিয়েছি। জি, নিজেরা অনেকের কাজ নিজের হাতে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। তো এটা কিন্তু অনেক ভালো একটা জিনিস হয়েছে, যে আমিও নিজে এখন অনেক কাজ করি যেটা আমি আগে করতাম না। মানে আমার লোক ছিল করার, বা আমার অনেক আরামে ছিল, এখন ওটা না। তারপরে পার্সোনাল এটা একটা বলি, আমরা আরেকটা রিয়েলাইজেশন পার্সোনালি এসেছে যে লেস ইজ মোর। আমি যত মনে করি আমার লাগবে, আমার আসলে অত লাগে না। তো আমার নিডসটা আসলে কি, ওটার সাথে আমার একটা সিঙ্ক হয়েছে। এটা শুধু আমি না, আমরা সবাই বাসায় থেকে থেকে আমরা বুঝেছি যে আসলে আমার অনেক কিছু লাগে না। তো আমি ওটাকে কিভাবে আমি অপটিমাইজ করতে পারি, তাই না? তো এই দুটা অনেক ইম্পর্টেন্ট হয়েছে। আর থার্ড হয়েছে, আমরা এটা দেখেছি যে মানে জাস্ট বিকজ আমি বাসায় বসে আছি ডাজন্ট মিন মাই ব্রেইন শুড নট ওয়ার্ক। সো আমরা এফেক্টিভিটি প্রোডাক্টিভিটি বেড়েছে পার্সোনাল লেভেলে। যখন এটা হয়েছে, প্রফেশনাল লেভেলে পৃথিবীতে যদি বলি কি হবে এখন, এখন মানুষ ভাববে যে পৃথিবীটা অনেক ছোট হয়ে গেছে। কারণ আমি এই যে আপনার সাথে আজকে ওয়েবিনার করলাম, আমি বিদেশিদের সাথে করছি, আমাদের রিচটা কিন্তু অনেক অনেক দ্রুত অনেক জায়গায় চলে গিয়েছে। তো আমরা অনেক কিছু অর্জন করতে পারবো। এখন এই সময়টা হচ্ছে যে বড় স্বপ্ন দেখার, এই সময়টা হচ্ছে যে প্রযুক্তি নিয়ে বড় স্বপ্ন দেখে যে আমি একটা জিনিস শুধু বাংলাদেশ না, আমি সাউথ ইস্ট এশিয়া, আমি সার্ক, আমি এশিয়া নিয়ে সলভ করতে পারবো। আমার মনে হয় এই অ্যাডভাইস আমার হবে স্টার্টআপদের জন্য স্পেসিফিকলি, কারণ ওরা আমার ইকোসিস্টেম। এখন বড় বড় কোম্পানিকে তো আমার ক্ষমতা নাই উপদেশ দেওয়ার, বাট আমি বলবো এখন এই সময় আমাদের যে রিসেট হয়েছে, এটা কিছু কিছু ট্র্যাজেডি হবে, এটা অ্যাজ ইট ইজ পার্ট অফ লাইফ, বাট এই রিসেটে আমাদের স্বপ্নটা কিন্তু অনেক বড় হওয়ার সম্ভাবনা দেখিয়েছে। ওটাকে আমাদের মাথায় রেখে এগিয়ে যেতে। আপা, আপনার সাথে আমার আজকে ওয়েবিনারে আসার আগে একটু কথা হয়েছিল যে আমরা মাঝে মাঝে একটু গল্পের মাঝে মাঝে একটু আড্ডার মাঝে একটু ফানও করব। তো আমি যদিও করিনি ফান, কিন্তু আমাদের একজন ভিউয়ার আজকে একটা কোশ্চেন পাঠিয়েছে, সেটা হচ্ছে আপনি তো এত জায়গায় সময় দেন, হ্যাঁ, আপনি একজন কর্পোরেট ব্যক্তিত্ব, আপনি তো এর মাঝেও আপনি আপনাকে যে ধরে রেখেছেন, আপনার তারুণ্য ধরে রেখেছেন। আমি আপনাকে 2011-তে আমি আমাদের ফেস টু ফেস একবার দেখেছি, তারপরে আপনার সামনে আপনার সাথে দেখা হয়নি। আজকে আবার দেখছি, যদিও সামনাসামনি না হলেও একদম কাছ থেকে দেখছি। তো আপনার এই চিরতারুণ্য ধরে রাখার যে রহস্যটা, এটা যদি একটু বলতেন। আপনাকে অনেক ফলো করে, আপনাকে আইডল মনে করে অনেকে, সেজন্য আসলে এই কোশ্চেনটা করে। প্রথম বলবো যে মেকআপ ট্রিক্স আছে। সেকেন্ডলি আমি বলবো যে যেহেতু আমি খেলাধুলার জগতে বড় হয়েছি, আমার এক্সারসাইজ করতে খুব ভালো লাগে। সো আমি আসলে রিলিজিয়াসলি এক্সারসাইজ করি। আর এখন এই কোভিড-19-এ আমি মানে একটু যোগা দেখছি, মেন্টাল ওয়েলবিং এক্সারসাইজেস, তারপরে এমনি ফিজিক্যাল ফিটনেস আমার খুবই, আমি 8 কিলোমিটার হাঁটি রোজ। সো আমার মনে হয় মানুষের ফিজিক্যাল ফিটনেসের দিকে একটু নজর রাখলে আপনার it's good for you mentally, it's good for you physically, and youthful ও থাকতে পারে। থ্যাংক ইউ আপা। আরেকটা বিষয় আমি আপনার সাথে এটা জাস্ট গল্প করার মতোই ব্যাপারটা, সেটা হচ্ছে কি আমাদের যে প্রায়োরিটি সেট করার যে বিষয়টা, হ্যাঁ, প্রতিটা কাজের ক্ষেত্রে প্রায়োরিটি, ডিসিশন নেওয়ার ক্ষেত্রে প্রায়োরিটি। তো আমরা আমাদের দেশে আমরা যে কাজগুলো করছি, আমাদের দেশে না সারা বিশ্বে আমাদের এখন যারা আক্রান্ত হচ্ছে, আমি দেখছি যে ট্রিটমেন্টের জন্য সারা বিশ্বেই কিন্তু এরকম যে আইসিইউর সমস্যা, ভেন্টিলেটরের সমস্যা, সবকিছু শর্টেজ। তা আমাদের এরকম একটা ডিজাস্টার কোনো একদিন আসতে পারে, এই চিন্তাটা মনে হয় আমরা কেউ করিনি, উন্নত বিশ্ব করেনি, আমাদের দেশে তো নাই। যার ফলে আমি দেখছি যে বাংলাদেশের একটা শ্রেণী বিদেশে গিয়ে প্রচুর ডলার, আমি যতদূর জানি যে $4 বিলিয়ন মানে বছরে আমাদের বাইরে চলে যায় শুধু চিকিৎসার জন্য। তো কিন্তু এই দিয়ে কিন্তু আমাদের দেশে ভালো চিকিৎসা প্রতিষ্ঠান করা যেত, আমাদের ভালো হসপিটাল করা যেত। আমার মনে হয় যে এই জায়গাটাতে প্রায়োরিটি সেট করার ক্ষেত্রে, আমি শুধু হসপিটাল বলছি না, আমাদের টেকনোলজি কিন্তু সব জায়গায় আছে। কৃষিতে টেকনোলজি, আমাদের গার্মেন্টস এর টেকনোলজি, টেকনোলজি ইজ এভরিহোয়ার। এখন ট্রিটমেন্ট তারাই ভালো দিতে পারছে
যে টেকনোলজিতে এগিয়ে। তা আমার মনে হয় এই জায়গার যে প্রায়োরিটিটা, যে আমাদের হেলথ, আপনি যেটা বললেন যে স্বাস্থ্যের দিকে নজর দেওয়াটা হচ্ছে প্রথম বিষয়। আমি মাঝে মাঝে অনেকের সাথে শেয়ার করি এরকম, যে আমরা একটা গাড়ি কিনলে, একটা মোবাইল ফোন কিনলে, আমি কিন্তু রাত জেগে জেগে আমি এরকম দেখেছি, বসে বসে দেখে হ্যাঁ অ্যাপটা কিভাবে কাজ করে, নতুন নতুন ফিচার কি আছে, এটা সেটা। হ্যাঁ, একটা গাড়ি কিনলে 1 মাসের মধ্যেই কিন্তু তার খুঁটিনাটি আমরা জেনে ফেলি, গাড়িটার কি কি ফিচার আছে, সুযোগ সুবিধা কি আছে। কিন্তু এই যে একটা শরীর বই নিয়ে বেড়াচ্ছি ছোট কাল থেকে মৃত্যু পর্যন্ত, এই শরীরটা সম্পর্কে আমরা জানি না, আমার স্বাস্থ্য সচেতনতা কি থাকা উচিত, কি করা উচিত, তো এই জায়গাটা জানি না। এবং এই ক্ষেত্রে যে প্রায়োরিটি সেট করে আমাদের ইনভেস্টমেন্টে যাওয়া, আমাদের হেলথ ইনভেস্টমেন্টে যাওয়া, হেলথ টেকনোলজিতে কাজ করা, এই জায়গাগুলোতে মনে হয় একটা আমাদের ল্যাকেজ রয়ে গিয়েছিল দেশে, রাষ্ট্রীয়ভাবে এবং বৈশ্বিকভাবেও রয়েছে। এ ব্যাপারে আপনি কি বলবেন? এই প্রবলেমটা কিন্তু শুধু বাংলাদেশে না, এখন আপনি যে ইভেন ইউনাইটেড স্টেটস সুপার পাওয়ার বলেন, ইটালিতে বলেন, যেখানে যেখানে করোনা ভাইরাস অ্যাটাক হয়েছে সব জায়গায় হসপিটাল বেড শর্টেজ ছিল, সব জায়গায় ভেন্টিলেটর শর্টেজ ছিল। চায়নাতে, উহানে অনেক জায়গায় ওদেরকে নার্স পাঠিয়ে দিতে হয়েছে, মানে মেডিকেল সাপ্লাইজ, মেডিকেল ইকুইপমেন্ট পাঠিয়ে দিতে হয়েছে। তো আমার মনে হয় অ্যাজ এ মানে as the world we are not ready যে এরকম প্যান্ডেমিক যদি হয় আমাদের ইকোসিস্টেমটা কোন লেভেলে থাকা উচিত। আমরা কেউ ভাবিনি যে আমাদের এতগুলা নাম্বার হবে। হ্যাঁ, তো এখন এই বিষয়ে আমি বলবো যে এটা একটা ওয়েক আপ কল। সো এখন আমাদের বাংলাদেশে মানে 16-17 কোটি মানুষ, এখন আমাদের যদি লাগে আমাদের এইখানে ইনভেস্টমেন্ট করতে হবে। আমরা এখন আই এম শিওর আমাদের দেশে ইনভেস্টমেন্ট এখন আসবে যে কিভাবে আমরা এই ইকোসিস্টেমটাকে আরো স্ট্রং করব, কারণ আমাদের ইনাফ নাই। তো এই আর এখানে প্রযুক্তি অনেক বড় একটা অবদান থাকে, কারণ অনেক কিছু আমরা এই যে ডক্টর পেশেন্ট অনলাইন কনসাল্টিং বলেন, তারপরে আপনি যদি বলেন যে ডেটা দিয়ে অনেক কিছু ইনফরমেশন ডক্টরদেরকে লেটেস্ট দেওয়া, ডেটা অ্যানালিটিক্স, এইখানে আমরা গিয়ে একটু হেল্প করতে পারবো। বাট দ্যাট ইজ দ্য ব্রেন দিয়ে। ইনফ্রাস্ট্রাকচার তো করতেই হবে, আপনার হসপিটাল বেড তো লাগবে, আপনার ভেন্টিলেটর লাগবে, আপনার আইসিইউ লাগবে, এটা তো আমরা কোনোভাবেই চেঞ্জ করতে পারবো না, তাই না? সো এখানে আমাদের উচিত যে ইনভেস্টমেন্টটা দেখা, এন্ড দিস ইজ সামথিং উই ক্যানট হেল্প। ওইটাই আমি বলছি যে আপনি স্পেসে, আমরা স্পেসশিপ পাঠাচ্ছি, আমরা চাঁদে রকেট পাঠাচ্ছি, তারপরে আমরা আপনার অ্যাটমিক এনার্জি নিয়ে কাজ করছি, আমরা আণবিক বোমা তৈরি করছি, সমরাস্ত্র তৈরি করছি। হ্যাঁ, সারা ওয়ার্ল্ড কিন্তু এই কাজগুলো করে এসেছে। হ্যাঁ, মিলিয়ন বিলিয়ন ডলার এখানে খরচ করে এসেছে, কিন্তু যেই জায়গাটা দরকার ছিল যে একটা ছোট জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একদিন এত বড় একটা যুদ্ধ প্রস্তুতি নিতে হবে, আমাদেরকে ফেস করতে হবে, এটা মনে হয় আমরা সারা বিশ্বের মানুষ কিভাবে ভুলে গেল, আমি এই জিনিসটা বুঝতে পারছি না। আমরা আসলে মানে এটা আমরা রেডি ছিলাম না, আমরা হয়তো জেনেও মানে ভাবিনি এভাবে হবে। সো এটা একটা মানে ওয়েক আপ কল, এটা হয়ে গেছে। এখন এখান থেকে আমাদের শিখতে হবে যে আল্লাহ না করুক নেক্সট টাইম হলে উই শুড বি প্রিপেয়ার্ড। আর এখনো তো এটা অনেকে যদি বলে যে এটা শেষ হয়ে যাবে, এটা আসলে এত সহজে শেষ হবে না। আমাদের সব সময় সচেতন থাকতে হবে, ভয় পাবো না, কিন্তু সচেতন থাকতেই হবে। আপা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের যদি আমরা স্টার্ট আপ ইনভেস্টমেন্টের যে পার্সেন্টেজের কথা যদি আমরা চিন্তা করি, যে আমাদের পাশের দেশ ভারত, সেখানে স্টার্ট আপদের ইনভেস্টমেন্টের যে পার্সেন্টেজটা আর আমাদের দেশে কম্পেয়ার করা হলে যে কোন দিকে বেশি বা কি অবস্থায় আমরা আছি, এবং আমাদের এই জায়গাটাতে ফিউচার এই টেকনোলজিতে ইনভেস্টমেন্টটা আমাদের কেমন হওয়া উচিত বা কেমন হতে পারে বলে আপনি মনে করেন? ভারত তো আসলে অনেক এগিয়ে আছে। আমাদের মানে ভারতের সাথে আমাদের এই মুহূর্তে তুলনা করা যাবে না। বাট আমি আপনাকে একটা ছোট এক্সাম্পল বলেছিলাম যে 10 বছর আগে ভারত যেখানে ছিল আমরা কিন্তু ওখানে আছি। আমাদের 2030-তে বাংলাদেশ যে দিকে যাবে, আমরা ভারতের সাথে মানে ওই স্পিডেই আমরা যাব, আমাদেরকে কেউ আটকাতে পারবে না। আর প্রযুক্তি নিয়ে, আর ভারতে যে বিলিয়ন্স অফ ডলার্স ইনভেস্টমেন্ট এসেছে ওদের স্টার্ট আপের জন্য, ইনভেস্টমেন্টটা আরেকটু বুঝিয়ে বলি কেন লাগে। সবাই জিজ্ঞেস করে যে এত টাকা লাগে কেন। 16-17 কোটি মানুষের দেশ, একটা স্টার্ট আপ যদি একটা সলিউশন বানায়, ওকে তো অ্যাটলিস্ট 1 মিলিয়ন মানুষের কাছে ওটা পৌঁছাইতে হবে, তাহলে ও কিভাবে বড় হবে? এত মানুষের দেশ, ওই পৌঁছাবার জন্য ওর যে টাকাটা লাগবে, যে সে স্কেল করবে, ওটাই তো ইনভেস্টমেন্ট। সো ভারতে ওরা দেখেছে ওদের তো পপুলেশন ওভার 1 বিলিয়ন। সো মানুষ পপুলেশন দেখে ইনভেস্টাররা বলে যে এখানে অনেক মানুষ, মানুষ মানে ডেটা, ডেটা ইজ দ্য নিউ কারেন্সি।
সো যেখানে অনেক মানুষ আমি ওখানে ইনভেস্ট করবো। সো ভারত এখন স্যাচুরেটেড, রাইট? ওখানে অনেক ইনভেস্টমেন্ট হয়ে গেছে, ওখানে অনেক উঠে গেছে, ওরা মিনি সিলিকন ভ্যালি বলতে পারেন আপনি। এখন ওদের নজর কোথায় যাবে? ওরা ইন্দোনেশিয়াতে দেখবে 200 মিলিয়ন বা কত পপুলেশন, বাংলাদেশকে দেখবে। আমাদের মানুষ আমাদের স্ট্রেংথ, আওয়ার পপুলেশন ইজ আওয়ার স্ট্রেংথ। কারণ আমরা দ্য অ্যামাউন্ট অফ ডেটা আমাদের পপুলেশন থেকে আমরা বের করতে পারি, এটা আমাদের সাথে অন্য কেউ পারবে না। শ্রীলঙ্কা পপুলেশন 20 মিলিয়ন, সিঙ্গাপুর 5 মিলিয়ন, মিয়ানমার 50 মিলিয়ন, নেপাল 25 মিলিয়ন, লাওস 7 মিলিয়ন, ভুটান আমি যে আমাদের নেবারিং যদি দেখি, বাংলাদেশ ইজ এ বিগ জায়ান্ট। আর আমি আপনাকে আরেকটু বলি যে ভেঞ্চার ক্যাপিটাল কি হিসাব করবে? 16 কোটি মানুষ, আমি যদি একটা সলিউশন সব মানুষকে দিতে পারি, আর ওকে আমি শুধু বলি তুমি $1 আমাকে পার কোয়ার্টার দিবা, $1 মানে কত? 100 টাকাও না, $4 পার পার্সন পার কোয়ার্টার, $500 বিলিয়ন কোম্পানি তো হয়ে গেল। সো আমাদেরকে ওইভাবে চিন্তা করতে হবে যে এমন একটা সলিউশন যেমনি ফিনটেক, যেমনি এডুকেশন, যেমনি মেডিকেল, এগুলা যাতে সবাই লাগে, এরকম সলিউশন আমাদের স্টার্টআপ, আমি এটাই এনকারেজ করছি এসবিকে টেক ভেঞ্চার, যে অফার এ সলিউশন ফর দ্য ম্যাসেস। আমাদের গ্রামে গঞ্জে যদি বলেন যে কেউ মানুষ 3 মাসে 100 টাকা খরচ করতে পারে, দ্যাটস $1। বছরে $4, বছরে 500 টাকা মানে সে খরচ করতে পারে। ওটা 100 মিলিয়ন দিয়ে গুণ দেন, ইউ হ্যাভ $500 বিলিয়ন কোম্পানি। আমাদের জিডিপি হাই, আমাদের ডিসপোজেবল ইনকাম হাই, আমাদের স্টার্টআপে নজর করতে হবে ওইদিকে যে ভাই আমি ওই মার্কেটে, আমি ঢাকা শহরের ধনী লোকদেরকে নিয়ে আমি কিছু করতে চাই না, আমি গ্রামে গঞ্জে যাব। এই জন্য এসবিকে ফাউন্ডেশন কি করছে যে আমরা গ্রামে গঞ্জে প্রযুক্তি পৌঁছে দিতে চাই। কারণ যখন একটা মানুষ বুঝবে যে প্রযুক্তি কি করতে পারে তার জীবনে, সে কিন্তু ওখানে টাকাটা দিবে। আজকে কেন গ্রামে গঞ্জে সবার হাতে মোবাইল ফোন আছে? কারণ ওরা বুঝেছে এটাতে একটা অ্যাডভান্টেজ আছে। ওই স্বপ্নটা আমি দেখি। থ্যাংক ইউ আপা। আরেকটা বিষয় আমি আপনার সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে বাংলাদেশের টপমোস্ট গ্রাজুয়েট যে সেক্টরটাতে কাজ করছে সেটা হচ্ছে আমাদের আইটি সেক্টর। হ্যাঁ, আমাদের 30,000-এরও বেশি গ্রাজুয়েট আমাদের প্রফেশনাল কাজ করছে আইটি সেক্টরে। তো এখানে আমার মনে হয় আমরা যে এর আগে আমি যে প্রায়োরিটি নিয়ে যে কথা বললাম, আমাদের গার্মেন্টস সেক্টরে যে ইনভেস্টমেন্টটা হয়েছে, গার্মেন্টস সেক্টরে ইনভেস্টমেন্টটা হওয়াতে গার্মেন্টস সেক্টর এখন জিডিপিতে একটা বড় অবদান রাখছে, আমাদের যে মোট জিডিপি তাতে একটা বড় অবদান রাখছে। তো আপনার কি মনে হয় যে আইটি সেক্টর আমাদের জিডিপিতে যদি এই ধরনের একটা বড় ইনভেস্টমেন্ট হতো, হ্যাঁ আমাদের মানে 200 মিলিয়ন আইটি সেক্টরের যে ইনভেস্টমেন্ট, এবং এর সবচেয়ে বেশি ইনভেস্টমেন্টই ফরেন ইনভেস্টমেন্ট, তো এইখানে আপনার যদি আরো ইনভেস্টমেন্ট হতো তাহলে জিডিপিতে কেমন কন্ট্রিবিউশন রাখতে পারতো বলে আপনি মনে করেন, বা এখানে আরো কি ধরনের ইনভেস্টমেন্ট হওয়া উচিত ছিল? দেখেন, ইনভেস্টমেন্ট ইজ নট দ্য বিগিনিং, মানে এটা তো ম্যানুফ্যাকচারিং। গার্মেন্টসে কি করেছে ওরা? ম্যানুফ্যাকচারিং করে, ওরা আউটসোর্স কাজ করে, ওরা স্টিচিং, মানে ওখানে কোনো ব্রেনের কাজ ওরকম ছিল না, রাইট? ইট ওয়াজ জাস্ট এ প্রসেস যেটাকে ওরা মানে আমরা লো কস্টে আমরা দিতে পেরেছি। টেকনোলজি একটু ভিন্ন, এখানে আপনার ইনোভেশন লাগবে, এখানে আপনার ক্রিয়েটিভিটি লাগবে, এখানে আপনার ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়ে কাজ করতে হবে। সো ওটার জন্য আমরা কিন্তু যখন গার্মেন্টস শুরু হয়েছে, আমাদের ইন্ডাস্ট্রি, টেক ইন্ডাস্ট্রি অত রেডি ছিল না। কিন্তু আজকে এই মুহূর্তে আমাদের টেক ইন্ডাস্ট্রি রেডি। আমার মনে হয় ইন দ্য নেক্সট 10 ইয়ার্স যখন আমরা হাইলি ইনভেস্টেবল হব, তখন মানুষ এখানে টাকা দিবে। আর এই মুহূর্তে আমরা হাইলি ইনভেস্টেবল, ওই একটা গ্রাফ যদি আঁকি, আমরা উপরে যাচ্ছি যে মানুষ বলছে যে হ্যাঁ প্রযুক্তিতে আমি একটু দেখছি ফিউচার আছে, আমি ওখানে টাকা দিব। এই মুহূর্তে আপনি যদি কাউকে বলেন তুমি একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি দিবা না তুমি একটা টেকনোলজি কোম্পানিতে ইনভেস্ট করবা, আপনি কি মনে করেন উত্তরটা হবে? গার্মেন্টস ইন্ডাস্ট্রি এখন ইজ নট ভেরি হট, রাইট? ইনশাল্লাহ আমি দোয়া করি এটা উঠে যাবে, কারণ এটা আমাদের দেশের অনেক ইম্পর্টেন্ট একটা ইন্ডাস্ট্রি, এটা আমাদের দরকার। কিন্তু সাথে সাথে আমি যে স্বপ্নটা দেখি 10 বছরে টেকনোলজি উইল বি দ্য হাইয়েস্ট মানে জিডিপি ফর দ্য কান্ট্রি, এটা হবে, আপনি দেখেন। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ দিকে এসে পৌঁছেছি, আমাদের যে নির্ধারিত যে সময় সেটা শেষের দিকে। আমি আরেকটা জিনিস একটু আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের যে বিজনেস প্ল্যান। এর আগে আমি বলেছি
তো বিজনেস প্ল্যান গুলো আমাদের কি আসলে কি ছিল কিনা, বিজনেস প্ল্যান যদি ঠিক মতো থাকতো, আমরা এখন ওয়ার্ক এট হোমে যে কাজ করছি, ওয়ার্ক এট হোমে কিন্তু আমরা সবাই কাজ করতে পারছি না, কারণ আমার বিজনেস কন্টিনিউশন প্ল্যানটা ওরকম ছিল না। হ্যাঁ, যতটা যাদের এরকম ছিল তারা পাচ্ছে, আর যাদের ছিল না তারা কিন্তু বসে যাচ্ছে, তাদের বন্ধ করে রাখতে হচ্ছে সিচুয়েশনের কারণে, তারাই কিন্তু এখন সার্ভাইভ করছে। তো এই ব্যাপারটা নিয়ে কি বলবেন, যে আমাদের শুধুমাত্র গভর্নমেন্ট সেক্টরে না, আমাদের প্রাইভেট সেক্টরে, পাবলিক সেক্টরে, সব জায়গাতেই কিন্তু বিজনেস কন্টিনিউশন প্ল্যানটা দরকার। আমার মনে হয় এটা আমাদের বিদেশি কোম্পানিগুলো যেভাবে করে, আমাদের দেশে মনে হয় আমরা এই জায়গাটাতে একটু উদাসীন মনে হয়। এটা নিয়ে যদি একটু বলতে পারেন। যে এটা আমি একটু আগে আপনাদের বলেছি যে সিলিকন ভ্যালিতে থেকে আর বাংলাদেশে যে বেসিক, আমার যদি বলেন ডিফারেন্সটা কি, ইজ প্রসেস, তাই না? আমাদের প্রসেসে অনেক কিছু নাই, অনেক কিছু মিসিং। এটা বেসিক এইচআর থেকে শুরু হয়ে আপনার এখন বিজনেস কন্টিনিউটি, তো ইন দ্য কেস অফ এন ইমার্জেন্সি আমার যে নর্মাল ডে টু ডে প্রসেসটা তো আগে আমি ঠিক করব, তারপরে আমি ভাববো ইমার্জেন্সিতে কি হবে। সো এই শিক্ষাটা হয়তো এই কোভিডে আমাদের হয়েছে, যে আমাদেরকে আসলে কন্টিনজেন্সি প্ল্যানিং, ব্যাকআপ প্ল্যানিং, যে এনিথিং ক্যান হ্যাপেন, এটা আমরা একটা ধাক্কা খেয়েছি, এখন আমরা শিখবো। অনেকের ছিল না, যাদের ছিল না ওরা ঠেকে শিখছে, এখন ওরা মেক শিফট, মেক ডু করছে, অনেক চেষ্টা করছে, বা অত স্মুথ হচ্ছে না, বাট এটাতে শিখে বের হয়ে আসতে হবে। মানে যেটা হয়েছে ওটা তো হয়ে গেছে, ওটা নিয়ে আর কিছু করার নাই, ওখান থেকে ইউ ক্যান অনলি লার্ন এন্ড মুভ ফরওয়ার্ড। আমাদের আজকে আমরা একজন ভিউয়ার আমাদের সাথে যুক্ত হয়েছেন, তো আমরা তার কাছ থেকে একটা কোশ্চেন নিব। সে আপনার স্কুলেরই, আপনি যে স্কুল থেকে পড়াশোনা শেষ করেছেন সেই স্কুলেরই আপনার ছাত্রী, সে এখন ওখানে পড়ছে। আমাদের ফিনটেকের আমাদের এডিটর মিজান ভাই, আপনি মিজান ভাইকে তো চেনেন, মিজান ভাইয়ের মেয়ে। তো আমি ওর কোশ্চেনটা নিচ্ছি, ও আপনাকে একটা কোশ্চেন করবে, প্রাইভেট কোশ্চেন। আমরা আশাকে দিচ্ছি। হ্যাঁ আশা, তুমি তোমার প্রশ্ন করো ম্যাডামের কাছে। Hello, assalamu alaikum, Appa. I have heard so much about you from my father, and I've wanted to meet you up front, but never had the chance. So here I am. So I was looking up at an article the other day, and I saw that you finished your high HSC school certificate from Vikarnasa, right? So when you were in Vikarnasa, could you ever imagine yourself being in the position you are today? Hi Aisha, pleasure meeting you. Walaikum salam, and you're invited to have coffee with me in my home. I will tell you that. মিজান ভাইকে বলবো আনতে। সো না, বিকারণিসায় আমি আসলে জানতামও না যে আমি কি করব। সো আই নেভার থট, বাট আই ওয়াজ অলওয়েজ অ্যাম্বিশিয়াস। আই নিউ আমি কিছু করতে চাই। আমি একটা ছোট করে এক্সাম্পল বলবো যে মাই রোল মডেল ওয়াজ মাই ড্যাড। উনি ICDRB তে ডিরেক্টর ছিলেন, উনি রোজ সকালে স্যুট টুট পরে বের হতেন। তো ওনাকে দেখে আমি বলতাম যে আমিও আব্বা তোমার মতো স্যুট পরে যাব। আমার আম্মা বলতো না, মেয়েরা তো স্যুট পরবে না, কিন্তু আমি কিন্তু এখনো কাজে স্যুট পরেই যাই। তো আমি জানতাম যে আমার আব্বা যেরকম বড় প্রতিষ্ঠানে কাজ করেন, উনি বড় পজিশনে ছিলেন, সেজে গুজে ভালোভাবে যেতেন, দেশের বাইরে গিয়ে মিটিং করে অনেক কিছু করতে পারতেন। ওইটা আমার স্বপ্ন ছিল, বাট কিভাবে যে কি কোন খাতে যাব, কি করব, ওটা আমার ছিল না। So if that answers your question, Aisha. Yeah, of course. And I have so many friends of mine, and to be honest, they're quite a fan of yours, to be honest. And we have done a lot of research on the internet on you, and I think I was planning this, I think it's more of a request than a question. I was planning a meeting, a virtual meeting with you along with my friends, because I think you were a really big inspiration for them. So if I can make you join that meeting, I think you can share your story with us, and we can share each other's story and be inspired. So would you like that? Of course, I'd be delighted. Anything for Vikarnisa, anything for you, just let me know. And Mizan bhai bolbo je please take my number from your dad and get in touch with me directly. Of course, and thank you so much. And thank you. It's really an inspiration. Thank you. Thank you. আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ সোনিয়া আপা, আমি আপনাকে এর আগেই বলেছি যে অনেকেই আপনাকে আইডল মনে করে তার, তো সেজন্য আয়েশা আপনাকে কোশ্চেনটা করলো। তো আমরা একদম শেষের দিকে, আমার মনে হয়
আপনি যদি আজকে আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে, আমাদের যারা রিডার আছে তাদের উদ্দেশ্যে শেষ কিছু কথা বলেন। অনেক ধন্যবাদ আজম ভাই, অনেক ধন্যবাদ ফিনটেক। আই এম ভেরি অনার্ড টু বি হিয়ার। আমি শুধু এটাই বলবো যে দেখেন, আমরা একটা কঠিন সময় থেকে যাচ্ছি। এখানে আমাদের ভয় পাওয়া উচিত না, আমাদের সবাইকে ভয়কে জয় করে এগিয়ে যেতে হবে। আমার মনে হয় এই বছরটা আমাদেরকে নিজের সচেতন থেকে, নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে, নিজের পরিবারকে অনেক সচেতন রেখে বেঁচে থেকে আমরা আগামী বছর আমাদের যাত্রা শুরু হবে, কাজ শুরু হবে। কিন্তু এই বছর আমরা পজিটিভ থিঙ্কিং করব, আমরা বড় বড় স্বপ্ন দেখব। আর আমি জানি বাংলাদেশ এগিয়ে যাবে, আর আমরা যারা বাংলাদেশি আছি আমাদের কোনোদিনই মানে মনটা ছোট করা যাবে না, হাল ছাড়বো না। আমরা যাতে এগিয়ে যেতে পারি এই স্বপ্ন সবসময় দেখব। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ আপা, আমাদের সাথে এতক্ষণ ধরে সময় দেওয়ার জন্য, আমাদের সাথে যুক্ত থাকার জন্য, এবং আমাদের সাথে আজকে আমাদের যেসব দর্শক, আমাদের যেসব পাঠক এবং আমাদের সাবস্ক্রাইবার যারা আছেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে যারা যুক্ত হয়েছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ সময় নিয়ে আমাদের আজকের এই আলোচনা দেখার জন্য। আমরা এটি একটা সাপ্তাহিক আলোচনা ফিনটেক ম্যাগাজিনের পক্ষ থেকে, আমি প্রতি শুক্রবার আমরা এই আলোচনাগুলো করে থাকি। তো নিশ্চয়ই সামনের সপ্তাহে আমরা নতুন কোনো অতিথির সাথে আবার আসবো, আপনাদের সাথে আবার দেখা হবে। সবার জন্য শুভ কামনা থাকলো, শুভরাত্রি, ধন্যবাদ।